তো সেই ইন্টারনেটে খুব অসুবিধা হচ্ছিল। ইন্টারনেট অসুবিধা হওয়ার জন্য আমি এটা করতে পারিনি। মানে আ ভিডিওটা হয়নি আরকি, হ্যাঁ? পিডিএফটা পাঠিয়েছি। ওই ক্লাসটা তো বড্ড মানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল খুব। চলো। দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আর কিছু অসুবিধা নেই তো? ওটা ছাড়া? হোমওয়ার্কটা ছাড়া? না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলো। তাহলে আজকে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন এই নামটা থেকেই তুমি বুঝতে পারছো এখানে হাইড্রোজেন এবং কার্বন আছে আর কি। হাইড্রোকার্বন হচ্ছে তোমার বেসিক্যালি সাম অর্গানিক কম্পাউন্ড, organic compounds having hydrogen and কার্বন অনলি। এর সাথে কিন্তু আর কেউ থাকা চলবে না। যদি অক্সিজেন বা নাইট্রোজেন বা সালফার এরা কেউ থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু হাইড্রোকার্বন থাকবে না। এটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এই যে হাইড্রোকার্বন এরকম তোমরা প্রচুর দেখেছো। আমাদের যেমন ধরো এই যে এলপিজি সিলিন্ডার আর কি, আমরা যে নর্মালি বাড়িতে যে গ্যাস ব্যবহার করি আর কি, সেগুলো বেসিক্যালি হাইড্রোকার্বন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি। সেটা কিন্তু তোমার বেসিক্যালি আমাদের এ একটা হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে কিন্তু। ঠিক আছে। এছাড়া সিএনজি গ্যাস যেটা আছে সেটা কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এগুলো সব কিন্তু হাইড্রোকার্বনের মধ্যে তোমার পড়ে। মানে এর এক্সাম্পলের মধ্যে আমি এক্সাম্পল বা ক্লাসিফিকেশন পরে আসবো আর কি। এর মধ্যে যেমন ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বিভিন্ন রকমের অ্যারোমেটিক হাইড্রোকার্বনসগুলো, হাইড্রোকার্বনস লাইক বেনজিন এক্সেট্রা, এগুলো হচ্ছে হাইড্রোকার্বনের তোমার এক্সাম্পল। এছাড়া কিছু কমার্শিয়াল পারপাসে যে সমস্ত হাইড্রোকার্বনগুলো ব্যবহার করা হয় সেটা আমি যেমন বললাম, এলপিজি, তার ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম এলই। সিএনজি সেটা যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, এইগুলো সব হচ্ছে তোমার হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। এছাড়া ধরো কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলো সবই কিন্তু আমাদের হাইড্রোকার্বন। কেরোসিন, ডিজেল, পেট্রোল এক্সেট্রা, এগুলো সবই কিন্তু আমার হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার হাইড্রোকার্বনে যদি তুমি
বিভিন্ন টাইপগুলো দেখো, সেই টাইপগুলো একটুখানি দেখে নিই। হাইড্রোকার্বনকে তুমি মূলত যে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো, ধরো ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। কিরকম? ধরো এই হাইড্রোকার্বন, সেটা মূলত যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওপেন চেন, একটা হচ্ছে রিং বা ক্লোজ চেন। ওপেন চেন হাইড্রোকার্বন আর একটা ক্লোজ চেন বা রিং হাইড্রোকার্বন। ক্লোজ আর রিং। আর ওপেন চেন যেটা, ওপেন চেনকে আবার দুটো ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড। এই নামগুলোর পাশে সব হাইড্রোকার্বন থাকবে আর কি। ওপেন চেন হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আবার এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আবার দু রকমের হতে পারে। আর স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে মূলত বলা হয় অ্যালকেন। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দু রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যালকিন হতে পারে, একটা হচ্ছে অ্যালকাইন হতে পারে। এটা আচ্ছা, এবারে ক্লোজ চেন বা রিং যে হাইড্রোকার্বনগুলো, রিং হাইড্রোকার্বনগুলো হচ্ছে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, একটা অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিকের মধ্যে আবার তোমার স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড তুমি সাইক্লো অ্যালকেন বলতে পারো আর কি। আর হচ্ছে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। এটা আচ্ছা, আনস্যাচুরেটেড মধ্যেও আবার দুটো হতে পারে তোমার, যেমন আগেরটা ছিল, আর একটা সাইক্লো অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন। অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন। ঠিক আছে? এটা তো দেখো, এই এতগুলো টাইপ তোমার হতে পারে। এবং এই যে টোটাল যে হাইড্রোকার্বনের যে লিস্ট আমি দিয়েছি, ওপেন চেন হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আর ক্লোজ চেন হাইড্রোকার্বনের মধ্যে অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। এই অ্যালিসাইক্লিক যে হাইড্রোকার্বন যেগুলো তোমার ধরো ওই সাইক্লো অ্যালকেন বা সাইক্লো অ্যালকিন বা সাইক্লো অ্যালকাইন, এইটা আমাদের সিলেবাসে সেই রকম ভাবে নেয়। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা, সেই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কিন্তু আমাদের খুব ডিটেলে আছে। তাহলে আমাদের মূলত যেটা নিয়ে আলোচনা করতে হবে, অ্যালকেন নিয়ে আলোচনা করতে হবে, অ্যালকিন নিয়ে আলোচনা করতে হবে, অ্যালকাইন নিয়ে আলোচনা করতে হবে, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটা, সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমাদের সিলেবাসটা যদি তুমি দেখো, সিলেবাসে দেখবে মূলত এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা আমাদের বলতে বলেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার প্রত্যেকটার এক্সাম্পল আর এখানে দিচ্ছি না, যখন পড়বো, পড়তে পড়তে দেখবে অনেক এক্সাম্পল তুমি পেয়ে যাবে। মানে আমি তবু একবার হয়তো বলে দিতে পারি। ধরো যেটা তোমার, এই ধরো অ্যালকেন যখন তুমি বলছো, মানে মানে ওপেন চেনের মধ্যে যে অ্যালকেন যেটা আর কি, সেই অ্যালকেনের যে এক্সাম্পল যদি দেখো, অ্যালকেনের এক্সাম্পলে ধরো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, C4H10, এক্সেট্রা। অ্যালকিন যখন বলছি, ডাক্তার সমেত দেখাই তাহলে সুবিধা হবে। ধরো ইথিলিন, CH3 CH ডবল বন্ড CH3। ধরো প্রোপিলিন, CH3 CH ডবল বন্ড CH, ধরো CH3। ধরো এটা বিউটিন, এক্সেট্রা। আচ্ছা, আবার অ্যালকাইন যেগুলো, অ্যালকাইনের মধ্যে CH ট্রিপল বন্ড CH, অথবা ধরো CH3 C ট্রিপল বন্ড CH,
আবার ধরো CH3 সি ট্রিপল বন্ড সি CH3 এক্সেট্রা। আমি কতগুলো সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এইগুলোর তো ডিটেল আলোচনা হবে, এগুলার আলাদা করে এখানে যে খুব এক্সজস্টিভ লিস্ট দেওয়ার দরকার আছে সেরকম না। যখন আমরা অ্যালকেন নিয়ে কথাবার্তা বলবো, অ্যালকিন বলবো বা অ্যালকাইন বলবো, সেখানে অনেক এক্সজস্টিভ লিস্টই পাবে। আচ্ছা, এবারে সাইক্লোঅ্যালকেন তোমার ধরো এই যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোহেক্সেন ইত্যাদি ইত্যাদি। সাইক্লোহেক্সেনের স্ট্রাকচারটা হয়তো এরকম নয়, মানে সেগুলো আমি জাস্ট এমনি নর্মাল প্যানার স্ট্রাকচারগুলোকে লিখছি। পরে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি এদের সাইক্লোঅ্যালকেনের স্ট্রাকচার লেখার অনেক রকমের রাস্তা আছে আর কি। এটাকে যেমন সাইক্লোহেক্সেনটাকে তুমি চেয়ার ফর্মে লিখতে পারো, পোর্ট ফর্মে লিখতে পারো, সব বিভিন্ন রকমের লেখার অ্যাকচুয়ালি স্কোপ আছে। মানে এটা তোমার অনেক রকমভাবে লেখার স্কোপ আছে আর কি। মানে এইটাকে তোমার এরকম করে এরকমভাবে লেখা যেতে পারে এইটা, অথবা এরকমভাবে লেখা যেতে পারে আর কি। এবারে হাইড্রোজেনগুলো সেই মতো করে পজিশন তোমার আছে আর কি। মানে এই যে সাইক্লোহেক্সেন যেটা, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এইটা হচ্ছে তোমার চেয়ার ফর্ম, চেয়ারের মতো দেখতে, আর এটাকে বলা হয় বোট ফর্ম। এসব স্ট্রাকচার পরে পরিষ্কার হবে। সাইক্লোঅ্যালকেন হচ্ছে এইগুলো। একই রকমভাবে এই কম্পাউন্ডগুলো খুব বেশি স্টেবল নয়, আসলে খুব স্ট্রেন্ড। মানে দেখো এইখানে এই সাইক্লোঅ্যালকেন যদি তুমি খেয়াল করো না, এগুলো খুব স্ট্রেন কেন? কারণ এই প্রত্যেকটা কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজ। এবারে যদি তোমার sp3 হাইব্রিডাইজেশন যদি হয়, তার নর্মাল অ্যাঙ্গেলটা কি হওয়া উচিত? অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল sp3 হাইব্রিডাইজ মানে 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু তুমি খেয়াল করে দেখো এই যে এই ইন সাইক্লোপ্রোপেন বন অ্যাঙ্গেলটা কত? মানে রিং অ্যাঙ্গেল যেটা, মানে বন অ্যাঙ্গেল না বলে রিং অ্যাঙ্গেল যেটা, যে রিংটা তৈরি হয়েছে, রিং অ্যাঙ্গেলটা দেখো মাত্র 60 ডিগ্রি। যেটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে 60 ডিগ্রি। যখন সাইক্লো বিউটেনটাকে করছো তখন রিং অ্যাঙ্গেলটা কত হচ্ছে না তোমার 90 ডিগ্রি। হ্যাঁ, যদি সাইক্লো পেন্টেনটা হচ্ছে তোমার 108 ডিগ্রি, সাইক্লো হেক্সেনটা হচ্ছে 120 ডিগ্রি অ্যান্ড সো অন। হ্যাঁ, তারপরে পার্টিকুলারলি এই যে এরা ধরো এদের ক্ষেত্রে হচ্ছে হাইলি স্ট্রেন্ড, সেই জন্য লেস স্টেবল হয় এরা কম্পারেটিভলি বেশি স্টেবল। সাইক্লোপেন্টেন বা সাইক্লোহেক্সেন এরা হচ্ছে কম্পারেটিভলি তোমার বেশি স্টেবল হয় এটা। তাহলে সাইক্লো অ্যালকেন আমি বলছি বটে, কিন্তু সাইক্লো অ্যালকেন অত বেশি স্টেবল কিন্তু নয়। এবার সাইক্লো অ্যালকিন একই রকম করে, ধরো তুমি জাস্ট এখানে একটা করে ডাবল বন্ড করে দাও, ধরো এইটা সাইক্লো অ্যালকিন, মানে সাইক্লো প্রোপিন আর কি। এটা তোমার সাইক্লো ধরো বিউটিন, এ ধরো তোমার সাইক্লো ধরো প্রোপিন, সাইক্লো ধরো হেক্সিন অ্যান্ড সো অন, এরা সব। আচ্ছা, আচ্ছা এবারে সাইক্লো অ্যালকাইন যেটা, আচ্ছা সাইক্লো অ্যালকাইন হচ্ছে খুবই কম স্টেবল। অ্যালকাইন ধরো ইভেন বেনজিন রিং এর ক্ষেত্রেও তোমার এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়, এইখানে আর একটা এক্সট্রা বন্ড থাকছে। তাহলে এখানে দেখো এইখানে কার্বনের ক্ষেত্রে গেছে 1 2 3 4 বন্ড তোমার তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু মানে হাইলি স্ট্রেন্ড, তার কারণটা হচ্ছে
যে এই যে কার্বনগুলো, এই কার্বন তোমার sp হাইব্রিডাইজ হয়েছে, sp হাইব্রিডাইজ হলে সে লিনিয়ার হতে চায়। তা লিনিয়ার যদি হতে চায় তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কত, ভেতরে অ্যাঙ্গেলটা হচ্ছে মাত্র 120 ডিগ্রি, হাইলি স্ট্রেন্ড। এবারে যদি তোমার যদি এই চেনটা যদি বেশ ওয়াইড চেঞ্জ হয়ে যায়, মানে যদি তোমার ধরো মানে এই যে রিংটা তৈরি হচ্ছে আর কি, লার্জার রিং যদি হয়, লার্জার রিংটা যদি হয় তাহলে হচ্ছে স্ট্রেনটা কিছুটা রিলিভড হয়, রিলিভ হয়, তখন কম্পারেটিভলি এটা স্টেবল হতে পারে। মানে প্রবলেমটা কি, ধরো বেনজিনের ক্ষেত্রে অন্য কার্বনগুলো হচ্ছে sp2 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ হলে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি হওয়ার কথা, তো এইগুলো 120 ডিগ্রি আছে, কিন্তু এখানে কি হচ্ছে, এই যে কার্বনটা সেটা যদি sp হাইব্রিডাইজ হয় তাহলে বন্ড অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি হওয়ার কথা ছিল, অর্থাৎ এটা লিনিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বেঁকে গিয়ে তুমি জোর করে 120 ডিগ্রি করছো, কিন্তু প্রচন্ড স্ট্রেন হবে। এবার এই বাঁকানোটা সহজ হবে কখন, যদি রিংটা বেশ বড় রিং হয়ে যায়, তাহলে 9 কার্বন 10 কার্বন বিশিষ্ট যদি রিং হয়ে যায়, তখন সে কম্পারেটিভলি স্টেবিলিটিটা পেতে পারে আর কি। সাইক্লো অ্যালকাইন সে ইউজুয়ালি কম স্টেবল, কিন্তু যদি তোমার রিং সাইজটা খুব বড় হয়ে যায়, হ্যাঁ, লার্জার সিং বা রিং সাইজ যদি খুব বড় হয়ে যায়, তখন স্ট্রেনটা কিছুটা রিলিভড হয়, তখন সে কম্পারেটিভলি স্টেবল হতে পারে। আর অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনগুলো, সেই অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো তোমার মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি। এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আমরা খুব ভালো করে পড়বো আর কি। যেমন ধরো, এটা খুব ভালো করে পড়তে হবে আমার, এটা যেমন বেনজিন, বেনজিন ধরো CH3, এটা ধরো টলুইন, ধরো আমি CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ আছে, এটা একটা CH3 গ্রুপ আছে, এটা বললাম অর্থো জাইলিন, এটা ধরো এটা হচ্ছে বাইফিনাইল, এটা এখানে মানে বেসিক্যালি একটা করে রিং আছে, এখানে দুটো রিং এইরকম ভাবে কানেক্টেড হয়েছে কিন্তু ফিউজড হয়নি। কিন্তু ধরো যদি তুমি এখন ফিউজ রিং কনসিডার করো, এরকম দেখতে দুটো রিং জাস্ট এরকম ভাবে যুক্ত হয়েছে, এটা ন্যাপথালিন, ন্যাপথালিন। আর একটা রিং তুমি বাড়িয়ে দাও, অ্যান্থাসিন। আর একটা সিচুয়েশন ধরো, এইখানে যেমন এই যখন বাড়াচ্ছ তখন যখন পাশাপাশি বাড়লো, পাশাপাশি না বেড়ে তুমি এখানে বাড়াতে, এইটা একে বলে ফেনান্থিন, এক্সেট্রা। এরা সব অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক্সাম্পল। আচ্ছা, এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেগুলো আমি আঁকলাম, তখন মেন স্ট্রাকচারটা বেনজিন দিয়ে বলে একে বলা হয় বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এছাড়া নন বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বনস এরাও আছে। তার মধ্যে ভীষণ ভালো এক্সাম্পল হচ্ছে অ্যাজিউলিন, একটা 7 মেম্বার রিং, আর একটা হচ্ছে তোমার 5 মেম্বার রিং। এই এদিকে একটা ধরো তোমার 5 মেম্বার রিং হলো, আর এখানে ধরো 1 2 3 4 5 6, এইটা এই 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 এটাকে বলা হয় অ্যাজুলিন। এটাও কিন্তু একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু এর তোমার নন বেনজিনয়েড। দেখো বেনজিন রিং নাই, কিন্তু এদিকে 7 কার্বন বিশিষ্ট চেন আছে, এটা 7 কার্বন বিশিষ্ট, আর এদিকে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট আছে। এটা এটা কিন্তু অ্যাজ হলে এটা তোমার
হাইড্রোকার্বনের মধ্যে পড়ে, কিন্তু এটা নন বেঞ্জিনয়েড হাইড্রোকার্বন। তাহলে বোঝা গেল। তাহলে আমি এই যে মানে হাইড্রোকার্বনের যে ক্লাসিফিকেশনগুলো নিয়েছি, যে ক্লাসিফিকেশন যে যতগুলো টাইপ হতে পারে, প্রত্যেকটা টাইপের একটা দুটো করে এক্সাম্পল আমি তোমাদের বললাম। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবার আমরা যে জায়গাটায় ফোকাস করব সেটা হচ্ছে অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন একে অনেক সময় প্যারাফিন বলা হয়। অ্যালকেন অর এর আর একটা নাম আছে অর প্যারাফিন, PARAFFIN, প্যারাফিন। আচ্ছা, কেন প্যারাফিন বলা হয়? কারণ এই প্যারাফিন এইটা তোমার দুটো ওয়ার্ড থেকে এসেছে। একটাকে বলা হচ্ছে পেরিয়াম, ল্যাটিন ওয়ার্ড, পেরিয়াম, আর একটা হচ্ছে অ্যাফিনিজ। অ্যাফিনিজ, পেরিয়াম তার ইংরাজি মানে হচ্ছে লিটল, মানে অল্প, আর অ্যাফিনিজ মানে হচ্ছে অ্যাফিনিটি। মানে ব্যাপারটা হচ্ছে কি, অন্যান্য হাইড্রোকার্বনের মানে সাপেক্ষে এই যে অ্যালকেনগুলো সেটা না ভীষণই নন রিয়াক্টিভ, সাফিসিয়েন্টলি স্টেবল এবং নন রিয়াক্টিভ বা লিটল রিয়াক্টিভ। এই লিটল রিয়াক্টিভ বা এটা লিটল অ্যাফিনিটি টুয়ার্ডস আদার রিয়াক্ট্যান্ট অর সাবস্ট্রেট আর কি, সেই জন্য এদেরকে বলা হচ্ছে প্যারাফিন। ঠিক আছে। আচ্ছা, প্যারাফিনের ক্ষেত্রে তুমি যদি দেখো তাদের যে নর্মাল যে স্ট্রাকচারে যদি কার্বন থাকে তোমার এনটা, তাহলে হাইড্রোজেন থাকবে হচ্ছে 2n+2টা, এইটা। তাহলে সরি, তোমার যে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেন, এখানে অ্যালকেনের ক্ষেত্রে তুমি দেখতে পাবে, অ্যালকানের ক্ষেত্রে হচ্ছে কার্বনের সংখ্যা যদি এনটা থাকে, তাহলে হাইড্রোজেনের সংখ্যা থাকবে হচ্ছে 2n+2টা। ধরো CH4, এখানে তুমি এন এর জায়গায় 1 বসাও, তাহলে তুমি খেয়াল করে দেখো কার্বন, এটা 1 মানে হচ্ছে 2n+2 মানে 4টে হবে। ধর C2H6, তুমি এন এর ভ্যালু 2 বসাও, বা C3H8, এন এর ভ্যালু তুমি 2 বসাচ্ছ, বা C4H10, এন এর ভ্যালু 4 বসিয়ে দেখো, তাহলে C5H কত হবে? এন এর জায়গায় যদি 5 বসাও, তাহলে দেখো এখানে 5 দুগুণে 10টা আর 2 এ 12টা হলো। C6H দেখো এন এর ভ্যালু যদি 6 বসানো হয়, তো 6 দুগুণে 12 আর 2 এ 14 হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে যে যখন স্যাচুরেটেড মানে অ্যালকেন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন বললে ভুল হবে, যখন অ্যালকেন বা প্যারাফিন নিয়ে তুমি কথাবার্তা বলছো, সেখানে যদি কার্বন পরমাণুর সংখ্যা n হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2n+2 হবে, এটা। আচ্ছা, এক্ষেত্রে এটা হয় যে প্রত্যেকটা কার্বন অ্যাটম ইজ sp3 হাইব্রিড, sp3 হাইব্রিড। সেই জন্য এদের বন্ড অ্যাঙ্গেল গুলো হবে কত? 109 ডিগ্রি 28 মিনিট, এইটা। ঠিক আছে। আচ্ছা, এমনিতে ধরো যখন তুমি একটা অ্যালকেন কনসিডার করলে, আমি 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা পরে দেখাচ্ছি। ধরো একটা ইথেন কনসিডার করলে তুমি, এখানে এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকছে, আর হাইড্রোজেন হাইড্রোজেন, এটা তো সবসময় একটাই বন্ড থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড থাকবে। আচ্ছা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার বন্ড লেন্থ যেটা 154 পিকোমিটার। আর যখন তুমি এইচ বন্ড করবে, তোমার এতে ও আর একটা বন্ড বলা হয়নি এখানে, একটা হচ্ছে CH বন্ড, CH বন্ড লেন্থ, CH বন্ড লেন্থ হচ্ছে তোমার 102 পিকোমিটার, সরি 102 নয়, মানে 35 আর 77, 35 আর 112, 112 পিকোমিটার। আর এইটা হচ্ছে তোমার 70 পিকোমিটার। দেখো এই পিকোমিটার বলছি, এটা অ্যাংস্ট্রমে করলে কত হবে? 1.45 অ্যাংস্ট্রম। তোমার যেটা সুবিধা সেটা করবে, পিকোমিটারে এক্সপ্রেস করতে পারো,
আর অ্যাংস্ট্রম এক্সপ্রেস করতে পারবে। এটা হচ্ছে 0.70 অ্যাংস্ট্রম, এক্ষেত্রে 1.12 অ্যাংস্ট্রম। মানে আসলে কার্বনের যে রেডিয়াস, মানে যেটা হয় রেডিয়াস অফ কার্বন, কোভ্যালেন্ট রেডিয়াস, এটা রেডিয়াস অফ কার্বন হচ্ছে 77 পিকোমিটার হয়, আর কোভ্যালেন্ট রেডিয়াস অফ হাইড্রোজেন হচ্ছে তোমার 35 পিকোমিটার হয়। যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে 77 প্লাস 77 মানে 154 পিকোমিটার হচ্ছে, আর সিএইচ বন্ড যেটা কার্বনের 77 আর হাইড্রোজেনের 35 মিলে হচ্ছে 112 পিকোমিটার হচ্ছে, 112 পিকোমিটার হচ্ছে, আর এইচএইচ বন্ড হচ্ছে 70 পিকোমিটার হচ্ছে। তাহলে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের এই 3 রকমের বন্ড এক্সিস্ট করবে, একটা সিসি বন্ড, একটা সিএইচ বন্ড, আর একটা হচ্ছে তোমার এইচএইচ বন্ড। এইটা আচ্ছা, এবারে তোমার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা যদি তুমি দেখো, ধরো মিথেনের ক্ষেত্রে যদি তুমি কনসিডার করো তাহলে তোমার আঁকতে সুবিধে। ধরো এইখানে তুমি যদি এইচ আর এখানে এইচটা তুমি দেখো, এটা হচ্ছে একই প্লেনে বোঝানোর জন্য একটা জাস্ট সিম্পলি সলিড লাইন দিয়ে টানা হয়েছে। এবারে আর একটা এইচ তোমার থাকবে, যে খাতার যে প্লেনটা বা বোর্ডের প্লেনটা তার পিছনে থাকবে, আর একটা হচ্ছে তার সামনে থাকবে। তাহলে এইটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ মিথেন। এটা ঠিক আছে, এটা আমি এইরকম করে দেখালাম। আর এবারে যদি তোমার হয়ে যায়, ধরো তোমার লেটস ইথেন কনসিডার করো, তাহলে এই কার্বন কার্বন বন্ড হয়েছে এইটা, তাহলে এইটা এই এইটা মিলে একটা টেট্রাহেড্রাল তৈরি হলো, এইচ এইচ এইচ। এই আগের স্ট্রাকচারটা একটুখানি ঠিক করে দেখাই তোমার সুবিধা হবে আঁকতে। এইচ এইচ, তাকে এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা তুমি বুঝতে পারছো, আর এক্ষেত্রে এটা হচ্ছে এই একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার অ্যাজিউম তুমি বুঝতে পারলে। আর এদিকে ঠিক একই রকম করে ধরো, আমি স্টিরিওকেমিস্ট্রি মেনটেন না করে যেটা করছি, এই ধরো এই এইচ এইচ, দেখো অ্যাজিভ যেন এইটা একটা আবার একটা টেট্রাহেড্রালের মতো, দুটো টেট্রাহেড্রাল তারা একে অপরের সাথে সিম্পলি যুক্ত হয়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে স্ট্রাকচারগুলো সম্বন্ধে তোমার ধারণা আছে। আচ্ছা, এবারে হাইব্রিডাইজেশন তুমি যদি দেখো, তোমার যেটাকে বলা হয় মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটাকে যদি দেখো, সেটা হচ্ছে যে কার্বন তো sp3 হাইব্রিডাইজ, কার্বন যদি sp3 হাইব্রিডাইজ হয়, তাহলে sp3 হাইব্রিডাইজ অরবিটালে এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, আর এই হচ্ছে একটা sp3 হাইব্রিড অরবিটাল। এগুলো সব sp3 হাইব্রিড অরবিটাল। মানে সাইজগুলো সব সমান হবে, আমার হয়তো আঁকার জন্য সমান বোঝা যাচ্ছে না। আর আমি উল্টো দিকের লোবটা, মানে দেখো একটা sp3 হাইব্রিডাইজ অরবিটাল হচ্ছে এরকম দেখতে, একদিকে বড় লোব, একটা হচ্ছে ছোট লোব। এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ অরবিটাল আর কি, একদিকে প্লাস সাইন থাকে, একদিকে মাইনাস সাইন থাকে। এই ছোট দিকটা আমি আর এখানে দেখাচ্ছি না। এই চারটে কার্বনের sp3 হাইব্রিডাইজ অরবিটাল, এগুলো সব হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। এটা sp3 হাইব্রিড অরবিটাল, এটা sp3 হাইব্রিড অরবিটাল, এটা sp3 হাইব্রিড অরবিটাল। এবারে এখানে যুক্ত হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটাল, হাইড্রোজেনের 1s অরবিটাল, হাইড্রোজেনের 1s অরবিটাল, 1s অরবিটাল ফর হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। আর এটাকে বলা হয় মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা এরকম দেখতে। আচ্ছা, তাহলে তোমার ইথেনের ক্ষেত্রে কেমন দেখতে হবে? ইথেনের ক্ষেত্রে এই ধরো কার্বন, তাহলে এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল। আবার এইখানে যে কার্বনটা আছে তার এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, এই একটা sp3 হাইব্রিড অরবিটাল, আর এই একটা sp3 হাইব্রিড অরবিটাল। এটা সব এগুলো sp3 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 sp3
sp3 sp3 আর sp3। এবার প্রত্যেকটাতে হাইড্রোজেনের 1s অরবিটাল এই 6টা তোমার যুক্ত হয়ে গেল। এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তার 1s অরবিটাল 1s অরবিটাল 1s অরবিটাল 1s অরবিটাল 1s অরবিটাল 1s অরবিটাল। তারা বেসিক্যালি ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করে তোমার অ্যাকচুয়ালি বন্ডিংটা তৈরি হচ্ছে। আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়িয়েছিলাম তখন এই ওভারল্যাপের কথা বলেছিলাম, এখানে ওই ওভারল্যাপ করে তার বন্ডিংটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস যেটা দরকার, যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ সিসি বন্ড, এটা মানে অ্যালকেনের ক্ষেত্রে কি সিসি বন্ড, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি হয় হচ্ছে 83 কিলো ক্যালোরি পার মোল। এটা আর সিএইচ বন্ড যেটা, হ্যাঁ সিএইচ বন্ড, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা সিএইচ বন্ড হচ্ছে মোর স্ট্রঙ্গার, সেটা হচ্ছে 99 কিলো ক্যালোরি পার মোল। 99 কিলো ক্যালোরি পার মোল। এটা তাহলে দেখো, তাহলে অ্যালকেনের যে নর্মাল স্ট্রাকচার, তাতে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা হচ্ছে প্রত্যেকটা কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজ হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট। সিসি বন্ড, এইচএইচ বন্ড এবং সিএইচ বন্ড লেন্থ নিয়ে আমি কথাবার্তা বললাম, সিসি বন্ড এবং সিএইচ বন্ডের বন্ড এনার্জি নিয়ে আমি কথাবার্তা বললাম। এখানে এইচএইচ বন্ড তো আর মানে আচ্ছা সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এইটা আমার অ্যাকচুয়ালি লাগতো না, মানে এটা আমি লিখে ফেলেছি ঠিক আছে, এটা আমি লিখে ফেলেছি ঠিক আছে এইটা, কারণ এইচএইচ বন্ড তো থাকবে না, মানে অ্যালকেনের ক্ষেত্রে এইচএইচ বন্ড থাকবে না, এটা লিখে ফেলেছি ঠিক আছে। তাহলে সিসি বন্ড এবং সিএইচ বন্ডই থাকবে আর তাহলে সিসি বন্ড আর সিএইচ বন্ড এটা। আচ্ছা এবারে হচ্ছে তোমার তার নর্মাল স্ট্রাকচারটা দেখলাম, মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আমি দেখালাম। তাহলে দেখো তার স্ট্রাকচার সম্বন্ধে বেসিক যে কিছু জিনিসপত্র তুমি এখানে বুঝতে পারলে। ঠিক আছে, এই যে কটা কথা বলেছে এগুলো পরিষ্কার তো, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি তো এখনো? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তো। আর এবারে যেটা দরকার সেটা হচ্ছে যে আইসোমার্স অফ অ্যালকেন, আচ্ছা আমি আবার বলছি স্টিরিও আইসোমারটা আমি একদিন অফলাইন ক্লাসে ভালো করে বলবো। হ্যাঁ এবারে এটা বোঝানো একটা অসুবিধা, আমি যে আইসোমারগুলো নিয়ে কথাবার্তা বলছি স্ট্রাকচারাল আইসোমারগুলো নিয়ে প্রথমে বলে নিই। স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচারাল আইসোমার। আচ্ছা আচ্ছা এক্ষেত্রে তুমি জানো যে 3 রকমের স্ট্রাকচারাল আইসোমার মূলত কমন, একটা হচ্ছে তোমার নর্মাল, একটা হচ্ছে মানে আইসো, আর একটা হচ্ছে তোমার নিও। নর্মাল অ্যালকেন, আইসো অ্যালকেন আর নিও অ্যালকেন। ধরো আমি একটা পেন্টেনের এক্সাম্পলটা দিয়ে বলি, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। ধরো তুমি এই CH3 CH2 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 CH2, এইটা এটা হচ্ছে নর্মাল পেন্টেন বা এন পেন্টেন এটাকে বলা হচ্ছে পেন্টেন। আর একটা ধরো আইসোপেন্টেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা কার্বনের সঙ্গে CH3 CH3 CH CH2 CH3, মানে এক্ষেত্রে কি হচ্ছে একটা কার্বনের সাথে অ্যাট মোস্ট আর একটা কার্বনই কানেক্টেড আছে, মানে সরি অ্যাট মোস্ট দুটো কার্বন কানেক্টেড আছে। এখানে কিন্তু একটা কার্বনের সাথে তোমার 3টে কার্বন কানেক্টেড থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে আইসোপেন্টেন। আইসোপেন্টেন, ঠিক আছে এটা। আর একটা হচ্ছে নিওপেন্টেন, CH3 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 CH3, এইটা এটা নিওপেন্টেন। তাহলে এই 3 রকমের আইসোমারের কথা এখানে আমি বলছি, নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন আর নিওপেন্টেন। আচ্ছা এই নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন এবং নিউপাইটেন তারা একে অপরের আইসোমার, এবং এই যে আইসোমারগুলো, সেই আইসোমারগুলোর ফিজিক্যাল প্রপার্টি মানে কেমিক্যাল প্রপার্টিজেরও চেঞ্জ থাকে, ফিজিক্যাল প্রপার্টিরও অনেক চেঞ্জ আছে। মানে দেখো মানে
প্রথমে যদি তুমি দেখো যে কত রকমের হাইড্রোজেন আছে, ইকুইভ্যালেন্ট বা ইনইকুইভ্যালেন্ট হাইড্রোজেন নিয়ে যদি কথাবার্তা বলো, তাহলে এক্ষেত্রে দেখো এই যে নর্মাল পেন্টেনের ক্ষেত্রে তোমার টাইপস অফ হাইড্রোজেন বলো তো এখানে কত রকমের হাইড্রোজেন আছে বলো তো দেখি। সেকেন্ডটার ক্ষেত্রেও বলো। প্রথমটা কটা বলো? 3 রকমের, একদম। মানে দেখো এইটা একরকম, এইটা আর এক রকম, এইটা আর এক রকম, ঠিক আছে? 3 রকমের। সেকেন্ডটা ক রকমের? এইটা কত রকমের হাইড্রোজেন বলো সেকেন্ডটায়? কি হলো বলো? 3 রকম। ঠিক করে দেখো। 4 রকমের। মানে এইটা আর এইটা এক রকমের, তারপর এইটা তো আলাদা, এইটা এটা আলাদা, 4 রকমের। আর পরেরটা নিওপেন্টেনের ক্ষেত্রে 1 রকমের। তাহলে দেখো এবার এই যে এখানে 3 রকমের হাইড্রোজেন, এখানে 4 রকমের হাইড্রোজেন, এখানে হচ্ছে 1 রকমের হাইড্রোজেন। তুমি যখন এনএমআর দেখবে, এনএমআর এর ক্ষেত্রে 3টে পিক হবে, এক্ষেত্রে 4টে পিক হবে, এক্ষেত্রে 1টা পিক হবে। সেখান থেকে যেমন আলাদা করতে পারছি। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে বয়লিং পয়েন্টটা এই কম্পাউন্ডের ক্ষেত্রে এবং এই পাউন্ডের ক্ষেত্রে যদি দেখো বয়লিং পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, বয়লিং পয়েন্টে দেখা যাচ্ছে যদি তুমি নর্মাল পেন্টেনের ক্ষেত্রে যেখানে তোমার 309 কেলভিন, সেখানে আইসোপেন্টেনের ক্ষেত্রে হচ্ছে 301 কেলভিন, আর নিওপেন্টেনের ক্ষেত্রে এটা হয়ে যায় 282.5 কেলভিন। 282.5 কেলভিন, হ্যাঁ। তার মানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে বয়লিং পয়েন্টের অর্ডারটা হচ্ছে, মানে অর্ডার অফ বয়লিং পয়েন্ট, সেটা হচ্ছে নর্মাল অ্যালকেন তার তুলনায় আইসো অ্যালকেনের ক্ষেত্রে কম করে, নিও অ্যালকেনের ক্ষেত্রে আরো কম। আচ্ছা, কেউ বলতে পারবে কেন এটা? তার পসিবল কারণ কি হতে পারে? এটা বলার চেষ্টা করো তো দেখি। ব্রাঞ্চিং এর জন্য। হ্যাঁ, ব্রাঞ্চিং এর জন্য কি হলো? সারফেস এরিয়াটা কমে গেল। এক্স্যাক্টলি। ধরো এরা সব হচ্ছে নিউট্রাল কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো নিউট্রাল কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন মলিকুলের মধ্যে যে ইন্টারাকশনটা, সেটা হচ্ছে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, হ্যাঁ, যাকে অনেক সময় বলা হয় তোমার লন্ডন ইন্টারাকশন বলা হয়। এবার এই লন্ডন ইন্টারাকশন বা ইনডিউস ডাইপোল ইন্টারাকশন হচ্ছে এরিয়ার উপরে বা ভলিউমের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এবারে এই পার্টিকুলার কেসে সারফেস এরিয়াটা অনেক বেশি হবে, আর এখানে ব্রাঞ্চিং হয়ে যাবে, সারফেস এরিয়াটা কমে যাবে। যত বেশি ব্রাঞ্চিং হবে সারফেস এরিয়াটা কমে যাচ্ছে, সারফেস এরিয়া কমে গেলে ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা কমে যাবে, ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা কমে গেলে হচ্ছে তোমার বয়লিং পয়েন্টটা হচ্ছে কমে যাবে। তার মানে অন হায়ার দ্য ব্রাঞ্চিং, lower is the surface area or volume, lower is the intermolecular interaction, এটা, আর লোয়ার ইজ দ্য মেল্টিং পয়েন্ট থেকে মেল্টিং পয়েন্ট অর বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট তার মতো করে কমে যাচ্ছে। তাহলে এইটা একটা জিনিস তুমি আলাদা করে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে তোমার অ্যালকেনের ক্ষেত্রে এইগুলো। আচ্ছা, এবারে অ্যালকেনের যে নোমেনক্লেচার, যেটা
মানে নোমেনক্লেচার মানে আমি বলছি কি আইউপ্যাক নোমেনক্লেচার আমরা যখন নর্মাল নোমেনক্লেচার বলেছি সেখানে খুব ডিটেলে আলোচনা করেছি, সেখানে নোমেনক্লেচারটাকে নিয়ে আর এখানে ফার্দার আলোচনা আমরা করছি না, ঠিক আছে। আচ্ছা, এবারে এই অ্যালকেনের ক্ষেত্রে আর একটা পার্টিকুলার টাইপ অফ তোমার আইসোমার্স হয়, যাকে বলে কনফর্মার্স বলা হবে, কনফরমেশন বলে। এই কনফরমেশনটা একটুখানি ভালো করে তোমাদের দেখতে হবে। হ্যাঁ, কনফরমেশনাল আইসোমারিজম ইন অ্যালকেন, এটা খুব ইম্পর্টেন্ট। আইসোমারিজম অফ অ্যালকেন। দেখো তোমার কনফিগারেশনাল আইসোমার যখন তুমি বলো, কনফিগারেশনাল আইসোমার মানে হচ্ছে যে আইসোমার মানে কি একই মলিকুলার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ড। এবারে যখন কনফিগারেশনাল আইসোমার, তখন একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ডে যেতে গেলে তোমাকে বন্ডটা ভাঙতে হবে, অর্থাৎ একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে যেতে গেলে তোমাকে বন্ডটা ভাঙতে হবে। যেমন ধরো এইখানে যে তিনটা আইসোমারের কথা আমি কনসিডার করলাম, নর্মাল পেন্টেন থেকে আইসোপেন্টেন শুধুমাত্র কিছু রোটেট করে তুমি করতে পারবে? সম্ভব নয়, তোমাকে বন্ড ভাঙতে হবে, তাছাড়া কিছু উপায় নেই। মানে এখানে দেখো এই সিএইচ বন্ডটাকে ভেঙে এইখানে সিএইচ2 সঙ্গে জুড়ে যেতে হবে, এই সিএইচ2টা ভেঙে গিয়ে এখানে কার্বনে চলে আসতে হবে, তবে তোমার আইসো থেকে হচ্ছে নিয়ে হবে। মানে বন্ড ভাঙা করা ছাড়া তোমার একটা আইসোমার থেকে আর একটা আইসোমারে যাওয়া সম্ভব নয়। সেই জন্য এই যে আইসোমারগুলো সেগুলো সব হচ্ছে কনফিগারেশনাল আইসোমার। তাহলে এই যে আইসোমার্স অফ অ্যালকেন, যেটা স্ট্রাকচারাল আইসোমার বলা হচ্ছে, এটা হচ্ছে কনফিগারেশনাল আইসোমার। আইসোমার, তার কারণ হচ্ছে বন্ড ভেঙে তবে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে তুমি যেতে পারো। কিন্তু কনফরমেশনাল আইসোমার হচ্ছে যে উই ক্যান ট্রান্সফর্ম one isomer into another by just rotating about the সিঙ্গেল বন্ড। দেখো সিঙ্গেল বন্ড বরাবর রোটেশন কিন্তু অ্যালাউড। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি যখন এই, আমি জাস্ট ইথিলিনের কথা যখন বললাম, ইথিলিনের ক্ষেত্রে ধরো এই সিসি বন্ডটা আছে, আর বাকিগুলো আমি জাস্ট অত ভালো করে দেখ, আচ্ছা বাকিগুলো মানে আচ্ছা ঠিক আছে আমি না বলেই দিচ্ছি। তো একটা মোটামুটি একটা এ মেনটেন যদি করো, মানে মানে স্টিরিওকেমিস্ট্রি যদি মেনটেন করো, ধরো এই হচ্ছে এইচ আছে, এই ধরো এখানে এইচ আছে, এই ধরো তোমার এই ধরো তোমার এই ধরো এইচ, এই ধরো তোমার এইচ এইচ এইচ, এই ধরো এইচ, এই ধরো তোমার এইচ। ধরো এই যে ইথিলিন কম্পাউন্ডটা তুমি কনসিডার করছো, এই যে সিসি বন্ডটা আছে, সিসি বন্ড বরাবর তুমি কিন্তু রোটেট করতে পারো, এই বন্ড বরাবর রোটেশনটা অ্যালাউড। কেন অ্যালাউড? কারণটা হচ্ছে এই যে সিসি বন্ডটা তৈরি হয়েছে সেখানে হচ্ছে দুটো sp3, বাকিগুলো আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, এটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল, তাদের কি হচ্ছে মুখোমুখি ওভারল্যাপ, এটা হচ্ছে হেড অন ওভারল্যাপের জন্য। এবারে আমি রোটেট করি, তাহলে দুটো কার্বনের মাথায় মানে দুটো কার্বনের মধ্যে যে ইলেকট্রন ডেনসিটি, সেটা ইলেকট্রন ডেনসিটিটা কিন্তু কিছু ঘাটতি চলছে না, ঘাটতি পড়ছে না। হ্যাঁ, মানে এখানে যদি এইটাকে অনেক সময় এইরকম ভাবে তুমি লিখতে পারো, যখন বন্ডিংটা তৈরি হয়ে গেছে না, বন্ডিংটা তৈরি হয়ে যাওয়ার পরে তোমার এইখানে তোমার যে ইলেকট্রন ক্লাউডটা হচ্ছে কিন্তু এর মাঝে তোমার এইরকম ভাবে ইলেকট্রন ক্লাউডটা তোমার আছে। তুমি রোটেট যদি করো, এই বরাবর যদি রোটেশনটা হয়, তাতে কিন্তু এই দুটো কার্বনের মাঝে ইলেকট্রন ডেনসিটি সেটা কোনো ঘাটতি হচ্ছে না বলে তোমার মানে এ বরাবর রোটেশনটা অ্যালাউড। মানে কার্বন সিঙ্গেল বন্ড বরাবর রোটেশনটা কিন্তু অ্যালাউড, ঠিক আছে? তো তাহলে এই যে সিঙ্গেল বন্ড বরাবর রোটেশনটা কিন্তু অ্যালাউড, কিন্তু ডাবল বন্ড বরাবর রোটেশনটা অ্যালাউড নয়। মানে তুমি যদি এখানে সি ডবল বন্ড সি করতে, তুমি এই ধরো এইচ 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 এইচ, এই বরাবর রোটেশনটা হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যালাউড,
কিন্তু এই রোটেশনটা হচ্ছে নট অ্যালাউড। কেন নট অ্যালাউড? কারণ তুমি এর লিঙ্কেজটা দেখো, ধরো এক্ষেত্রে এই যে তোমার একটা sp2 হাইব্রিডাইজ অরবিটাল, আর একটা হচ্ছে তোমার আর একটা যে পাশে কার্বন আছে তার একটা sp2 হাইব্রিডাইজ অরবিটাল, এগুলো দেখাচ্ছি না, তাদের মধ্যে সিগমা বন্ডটা তৈরি হলো, কিন্তু বাকি বন্ডটা তৈরি হচ্ছে কি করে? এইখানে পিজের অরবিটাল আছে অফ দ্য কার্বন, এইখানে ধরে নাও একটা পিজের অরবিটাল, মানে পিজের বা পিএক্স যাই বলো, একটা পিজের অরবিটাল আছে, এটা এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এদের মধ্যে তোমার বেসিক্যালি একটা পাশাপাশি ওভারল্যাপ হচ্ছে। আচ্ছা, এবার যখন রোটেট করবে কি হবে? এইবার যদি তুমি রোটেটটাকে করিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কি, এটা দেখো, এই কার্বন এইখানটা কোনো হ্যাম্পার্ড হলো না, এই জায়গাটা কোনো হ্যাম্পার্ড হলো না, কিন্তু এইখানে কি হলো, এই রোটেটটা যখন তুমি করিয়ে দিলে এই বন্ডটা বেসিক্যালি ভেঙে গেল, ভেঙে কি হলো, এখন এইটা প্লাস হলে এইটা প্লাস হয়ে গেছে, এইটা মাইনাস হলে এইটা মাইনাস, কারণ রোটেট করিয়ে দিয়েছো না। তখন দেখো আর কিন্তু এদের মধ্যে আর কিন্তু তোমার কোনো বন্ডিং তৈরি হতে পারবে না, মানে প্লাসের সঙ্গে প্লাস পাশাপাশি থাকলে তবে বন্ডিং তৈরি হবে, বা মাইনাসের সঙ্গে মাইনাস হলে তবে বন্ডিং তৈরি হবে, এখন আর কিন্তু বন্ডিংটা থাকছে না, তবে বন্ডটা বেসিক্যালি ভেঙে যাচ্ছে। সেই জন্য ডাবল বন্ড বরাবর রোটেশনটা কিন্তু অ্যালাউড নয়, বা ট্রিপল বন্ড বরাবর রোটেশনটাও ঠিক একই রকম ভাবে অ্যালাউড না। যদি এখানে ট্রিপল বন্ড তুমি করো, সেম সিচুয়েশন, এই বরাবর রোটেশনটা হচ্ছে নট অ্যালাউড, ওই একই কারণে, আর এখানে পাশাপাশি ওভারল্যাপ হতে হয়েছে। এবার তুমি যদি তোমার মতো করে রোটেট করো তাহলে এটা হবে যে এই পাশাপাশি ওভারল্যাপ সেটা তোমার ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলে ডাবল বন্ড, মানে যেটা পাই বন্ড, যেটা সেই পাই বন্ডগুলো কিন্তু তোমার অ্যাকচুয়ালি ব্রেক করে যাচ্ছে। তাহলে এগুলো অ্যালাউড নয় কেন? কারণ পাই বন্ডস আর ব্রোকেন ডিউ টু রোটেশন। রোটেশন বরাবর হচ্ছে তোমার পাই বন্ডসগুলো ব্রেক করে যাবে, সেই জন্য তুমি ডাবল বন্ড তুমি রোটেট করতে পারবে, সিঙ্গেল বন্ডটাকে তুমি রোটেট করতে পারছো। আচ্ছা, এবারে একদিন যেটা মনে করা হতো যে এই যে সিঙ্গেল বন্ড বরাবর যে আমি রোটেশনটাকে করছি, সেই রোটেশনটা ফ্রি রোটেশন, কিন্তু বাস্তবে এই রোটেশন কিন্তু ফ্রি নয়। তাহলে যেটা কথা হচ্ছে, ইভেন ইন অ্যালকেন, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, ইভেন ইন অ্যালকেন rotation about CC bond is not free, মানে একদম ইজিলি ঘুরেই যাচ্ছে এরকম ব্যাপার না, এই রোটেশনটা কিন্তু ফ্রি নয়। কেন ফ্রি নয়? তার কারণটা হচ্ছে যে ডিউ টু স্টেরিক রিপালশন, হ্যাঁ, ভ্যারিয়াস instantaneous conformers are differently stable, হবে। যেমন ধরো আমি ইথিলিনটাকে এক্সাম্পল হিসেবে ভাবছি, ধরো ইথিলিনটাকে ভাবো, ধরো ইথিলিনের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি স্ট্রাকচারটা কেমন করে আঁকি, ধরো এই কার্বন কার্বন আছে, এবারে ধরো এইটা আর এইটা তারা একে অপরের অপোজিট দিকে আছে, ধরো এইটা আর এইটা একে অপরের অপোজিট দিকে আছে, এইটা এইটা এইচ এইচ এ হচ্ছে একে অপরের অপোজিট দিকে আছে, এইটা ঠিক আছে, মানে এটা হচ্ছে একদম যেভাবে করলাম একে অপরের অপোজিট দিকে আছে এটা। আর একটা হতে পারে, ধরো সি সি ধরো তোমার এই এই এখানে সিএইচ বন্ড এখানে একই দিকে আছে, এক্ষেত্রে এই এই এইচ এইচ এর এখানে একই দিকে আছে, আর এই
এই ধরো এখানে একই দিকে আছে। তাহলে আমি থ্রি ডাইমেনশনাল যে স্ট্রাকচারটাকে দেখছি সেই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে তুমি এটা দেখতে পাচ্ছ যে এইখানে একই দিকে যখন আছে তখন বলা হবে তাকে ইক্লিপ্স ফর্ম, ECLIPSED, এটাকে বলা হয় ইক্লিপ্সড ফর্ম, এইটা। আর এটাকে বলা হয় স্ট্যাগার্ড ফর্ম। ইক্লিপ্স ফর্ম আর স্ট্যাগার্ড ফর্ম, এদের মাঝামাঝি একটা ফর্ম থাকে যেটা হচ্ছে স্কিউ ফর্ম বলা হয় অনেক সময়। এদের মাঝামাঝি মানে ইন বিটুইন। আচ্ছা, স্ট্যাগার্ড ফর্মটা হচ্ছে দেখো তারা একদম যেটা হচ্ছে যে এইগুলো সব অপোজিট ডিরেকশনে আছে বলে এদের মধ্যে ফার্দেস্ট মানে এদের মধ্যে এই যে CH, এই CH মধ্যে বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি। এটা হচ্ছে মানে লেস স্টেবল লেস স্টেরিক রিপালশন, সেই জন্য এটা মোর স্টেবল। এটা হচ্ছে মোর স্টেরিক রিপালশন, সেই জন্য এটা হচ্ছে তোমার লেস স্টেবল। বাট ইন বিটুইন staggered form and English form, there are many more conformers are possible, এদেরকে বলা হবে called skew form। হ্যাঁ, এগুলো তখন বলা হবে যে স্কিউ ফর্ম বলা হয়, স্কিউ কনফরমেশন বলা হয়। আচ্ছা, এবারে এই যে স্ট্রাকচারটা আঁকলাম ইথিলিনের যে কনফরমেশনের এই যে স্ট্রাকচারটাকে আঁকলাম, এই স্ট্রাকচারটাকে তুমি বলতে পারো এটাকে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার আর কি। হ্যাঁ, বা অনেক সময় এটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার। তাহলে এই যে ছবিটাকে আঁকলাম সেই ছবিটাকে বলা হবে তোমার ফ্লাইং ওয়েজ ফর্মুলা বা স্ট্রাকচার। পরে কোনো সময় বলতে পারো তোমার 3D স্ট্রাকচার, ঠিক আছে, 3D স্ট্রাকচার। আচ্ছা, আর এক রকমের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, 3 রকমের স্ট্রাকচার অ্যাকচুয়ালি হয়। সেকেন্ড যে টাইপের স্ট্রাকচারটা তাকে বলা হবে শহর স্ট্রাকচার। শহর স্ট্রাকচার। আচ্ছা, শহর স্ট্রাকচারটা কেমন জিনিস? ধরো তুমি এই একটা করো করে, সরি, দেখো AH এবং AH অপোজিট দিকে আছে। এটা হচ্ছে সেই ঘোড়ার পায়ের খুরের মতো আর কি। তাহলে এটা হচ্ছে দেখো পুরো অ্যান্টি আছে, সেটা এটা হচ্ছে ইক্লিপ্স ফর্ম। আর যদি এরকম হতো, এইটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা সরি, এটা তো স্ট্যাগার্ড ফর্ম, সরি অপোজিট তো, স্ট্যাগার্ড ফর্ম। এটা স্ট্যাগার্ড ফর্ম। আর দেখো ধরো এরকম যদি স্ট্রাকচারটা তোমার হতো H এটা হচ্ছে তোমার এক্লিপস ফর্ম। তাহলে এই যে ছবিগুলো, হ্যাঁ, এই ছবিগুলোকে বলা হবে তোমার মানে শহর স্ট্রাকচার আর কি। আবার ইন বিটুইন তোমার মানে বেসিক্যালি দেখো, এবারে তুমি যদি এই এদিক থেকে তাকাও তাহলে এই যে CH বন্ডটা এটা হচ্ছে দুটো এইখানে যে HH তার মাঝখান দিয়ে যাচ্ছে আর কি। আর এই পার্টিকুলার কেসে একটা ঘাড়ে গিয়ে পড়ছে। তুমি যদি সাইড থেকে তাকাও তাহলে এই দিক থেকে যদি তুমি তাকাও, এছাড়া তুমি তাকাচ্ছ
তাহলে তুমি দেখছো কি এই এই যে সিএইচ বন্ডটা সেটা হচ্ছে এই যে দুটো মানে এইচ সিএইচ এই যে বন অ্যাঙ্গেলের মাঝখান দিয়ে যাচ্ছে, কিন্তু এই পার্টিকুলার কেসে তুমি এদিক থেকে তাকাও, তুই তাকাও তাহলে কি হচ্ছে দেখো এইটা ঘাড়ে পড়ে যাচ্ছে এইটা, মানে তুমি ভালো করে অ্যাঙ্গেল করে তাকাও, তাকালে যেটা হচ্ছে কি এই সিএইচ একই লাইনে থাকছে, কিন্তু এই সিএইচ আর এইটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে দেখো মাঝখান দিয়ে যাচ্ছে এটা। তো এইটা একটা দেখা। আচ্ছা, আর একটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট যেটা মানে যেটাই মূলত লোকে আঁকে সেটা হচ্ছে নিউম্যান ফর্মুলা বা নিউম্যান স্ট্রাকচার। নিউম্যান স্ট্রাকচার, আচ্ছা নিউম্যান স্ট্রাকচারে যেটা করা হয় সেটা হচ্ছে এই যে ধরো এখানে দুটো যে মূল কার্বন আছে, একটা হচ্ছে তোমার সামনে একটা হচ্ছে পিছনে, তুমি একটা প্রথমে সার্কেল এঁকে দাও, সার্কেলে এইটা হচ্ছে তোমার সামনের কার্বন, এটা হচ্ছে সামনের কার্বন, এই সামনের কার্বনে তিনটে ধরো হাইড্রোজেন আছে তুমি এই এদিক থেকে দেখছো। আচ্ছা পিছনের যে কার্বনটা, পিছনের কার্বনটা তুমি এইরকম ভাবে দেখাচ্ছ, পিছনের কার্বনে যে তিনটা হাইড্রোজেন আছে এটা এইরকম করে, যাতে করে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে এই পার্টিকুলার কেসে 60 ডিগ্রি হচ্ছে। এই যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 60 ডিগ্রি হচ্ছে, এটা একটা সিচুয়েশন। আচ্ছা আর একটা সিচুয়েশনে দেখো তুমি কি করলে, এই 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 এইচ এইচ এই আর পিছনে যারা আছে তারা একদমই তোমার প্যারালাল, এইচ এইচ এই, যাতে করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সকাল 0 ডিগ্রি এটা। তাহলে এইখানে যেটা হচ্ছে দেখো বেসিক্যালি তোমার এই যেখানে এই অ্যাঙ্গেলটা মানে তুমি দেখো এখানে বেসিক্যালি কি হচ্ছে 360 ডিগ্রিতে 6টা গ্রুপ যদি যুক্ত হয় তাহলে ফার্দের ডিস্টেন্সে যদি থাকে তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তাহলে এইখানে এই যেটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি ফাইটা, বা এক্ষেত্রে ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে বলা হবে স্ট্যাগার্ড, আর এটা হচ্ছে তোমার এক্লিপস স্ট্রাকচার এটা। আর এবারে যদি এরকম হতো যে এর মাঝে তো অনেকগুলো মানে 0 ডিগ্রি আর 60 ডিগ্রি, এর মাঝে তুমি অনেক পসিবল অ্যাঙ্গেল কনসিডার করতে পারো। এই 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 ধরো এরকম একটা অ্যাঙ্গেল তুমি করছো, এই হচ্ছে এইচ আছে, এই হচ্ছে এইচ আছে, এই হচ্ছে এইচ আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ধরে নাও ফাইটা তোমার 0 এবং 60 ডিগ্রির মাঝামাঝি কিছু একটা, ধরো অ্যাজ ফর এক্সাম্পল এটা হচ্ছে মানে এখানে যে ফাইটা মানে এইভাবে লিখি, ফাইটা হচ্ছে তোমার এই যে ফাইটা 0 থেকে বেশি আর 60 ডিগ্রির থেকে কম এরকম ধরা আছে। তাহলে তখন যে কনফার্মেশন গুলো সেটা হচ্ছে তোমার স্কিউ কনফার্মেশন। তাহলে দেখো তাহলে এই যে তোমার বিভিন্ন রকমের স্ট্রাকচার গুলো দেখলে তাহলে কি বললাম, স্ট্যাগার্ড হচ্ছে মোস্ট স্টেবল, ইক্লিপস হচ্ছে লিস্ট স্টেবল, হ্যাঁ মোস্ট আনস্টেবল, আর স্কিউ হচ্ছে ইন বিটুইন দেম। তাহলে যদি আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকি তাহলে কি হচ্ছে দেখো, ধরো তুমি এদিকে এনার্জি প্লট করছো, এদিকে এনার্জি প্লট করা হচ্ছে, আর এই বরাবর আমি সকল অ্যাঙ্গেল যেটা ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা অনেক সময় টর্শনাল অ্যাঙ্গেল বলা হয়, এই যে ফাইটাকে ডাইহেড্রাল অ্যাঙ্গেলও বলতে পারো, or একে টর্শনাল অ্যাঙ্গেলও বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি ধরো একটা স্ট্রাকচার বলছি, এইচ 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 একটা মোস্ট রিপাল মানে মানে এটা হচ্ছে তোমার এ ফর্ম যেটাকে বলা হচ্ছে ইক্লিপস ফর্ম। এটা হচ্ছে লিস্ট স্টেবল,
অর্থাৎ এনার্জেটিক্যালি হচ্ছে মোস্ট এনার্জেটিক, এটা হচ্ছে এনার্জেটিক্যালি মোস্ট এনার্জেটিক। বেশি হয়ে যাচ্ছে, সমান হবে। ধর এইটা, এবারে এইখানে হচ্ছে ধর এই একটা স্ট্রাকচার আমি আঁকছি, এইচ 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 এইচ, এটা। আচ্ছা, এবারে এদিকে আরেকটা পসিবল স্ট্রাকচার ওই একই রকমের আঁকলাম, এই 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 এইচ 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 এইচ, মানে তুমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছ কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তার মতো করে আর কি। তাহলে এই যে দুটো স্ট্রাকচার, এটা হচ্ছে তোমার স্ট্যাগার্ড ফর্ম, এটা তোমার স্ট্যাগার্ড ফর্ম, স্ট্যাগার্ড ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম। এবারে এই যে একটা স্ট্যাগার্ড ফর্ম থেকে যখন একটা স্ট্যাগার্ড ফর্মে যাচ্ছে, তাকে মোস্ট এনার্জেটিক ইক্লিপস ফর্ম ক্রস করে যেতে হচ্ছে। তাহলে এই যে স্ট্যাগার্ড ফর্ম থেকে আর একটা স্ট্যাগার্ড ফর্মে যাচ্ছ ভায়া যে ইক্লিপস ফর্ম, তার জন্য যে এনার্জিটা লাগে 2.8 কিলোক্যালোরি পার মোল, এতখানি এনার্জি তোমায় লাগে। তাহলে এতখানি এনার্জি দিলে তবে একটা স্ট্যাগার্ড ফর্ম থেকে একটা স্ট্যাগার্ড ফর্মে যাবে। মানে বেসিক্যালি কি হচ্ছে দেখো, যে একটা তুমি এই যে বলছো ফ্রি রোটেশনটাকে করছো, তাহলে একদম কার্বন কার্বন বন্ডটাকে যখন তুমি রোটেট করছো, তখন একটা সময় আসবে যেখানে এই হাইড্রোজেনগুলো একে অপরের ঘাড়ে এমনভাবে এসে পড়তে থাকবে, তাদের মধ্যে স্টেরিক রিপালশন হবে বা টরশনাল রিপালশন হবে। এই টরশনাল রিপালশনটাকে ওভারকাম করে আরেকটা কনফরমেশনে যেতে তোমাকে যে এনার্জিটা দিতে হচ্ছে, সেটা বেসিক্যালি হচ্ছে 2.8 কিলো ক্যালোরি পার মোল। এটা এটা প্রায় 12 কিলো জুল পার মোল, এরকম একটা অর্ডারের হয়। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে কনফার্মেশনটা কি, কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল, হ্যাঁ, এবং তার মতো করে কিভাবে এনার্জি ভার্সেস ফাই বা টরশনাল অ্যাঙ্গেল এই প্লটটাকে করলাম, হ্যাঁ, প্লটটা কেন এরকম দেখতে হলো, এইগুলো সম্বন্ধে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, দেখো তাহলে তোমাদের এই ইথেনটাকে এক্সাম্পল ধরে তার যে বিভিন্ন কনফার্মেশন গুলো হয় সেটা আমি তোমাকে দেখালাম। আর আমি তোমাকে দুটো এই এই তোমাদের সিলেবাসে বারবার ইথেনটাই উল্লেখ করা আছে, তোমাকে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, যে রাইট ডাউন দ্য পসিবল কনফার্মাস অফ, এক নম্বর হচ্ছে প্রোপেন আর দু নম্বর হচ্ছে বিউটেন। প্রোপেন আর বিউটেন এদের যে পসিবল কনফার্মেশন গুলো হয়, সেই কনফার্মেশন গুলোকে তোমাকে জাস্ট আঁকতে দিচ্ছি, এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা। তো দেখো তাহলে জেনারেল যে ডিসকাশন গুলো করা, সেই জেনারেল ডিসকাশন গুলো আমরা এখানে করলাম। এবারে আমরা চলে আসছি অ্যালকেন কিভাবে তুমি প্রিপেয়ার করবে, প্রিপারেশন অফ অ্যালকেন। প্রিপারেশন অফ অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের যখন প্রিপারেশন গুলোকে করবো, সেই প্রিপারেশন গুলোকে আমি তিনটে ভাগে ভাগ করে লিখছি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যে আমার কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড থেকে তো অ্যালকেন তৈরি হবে। আমরা যেটা করব যে যে কম্পাউন্ড থেকে স্টার্ট করছে সেখানে যতগুলো কার্বন থাকবে, অ্যালকেনে কেন ততগুলোই কার্বন থাকে, সে একটা জায়গা থেকে আমি করব, যে মানে স্টার্টিং ফর্ম from a compound having same number of carbon atoms to that of the alkane। মানে অ্যালকেনে যতগুলো কার্বন
যে স্টার্টিং কম্পাউন্ডটা দিচ্ছে সেখানে কেন ততগুলি কার্বন থাকে। ঠিক আছে, সেরকম একটা জায়গা থেকে আমি স্টার্ট করছি। তাহলে প্রথম যেটা মেথডটা এক হচ্ছে হাইড্রোজিনেশন অফ অ্যালকিন অর অ্যালকাইন। অ্যালকিন বা অ্যালকাইনের সঙ্গে হাইড্রোজেন জাস্ট জুড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে অনেক সময় সাবাটিয়ার স্যান্ডার্স রিয়াকশনও বলা হয় এটা। আচ্ছা, কি হচ্ছে দেখো এখানে, এখানে ধরো তুমি একটা এখন একটা অ্যালকিন দিলে, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে, তার জন্য অনেক রিয়েজেন্ট লাগে। এখানে কি করা হয়, প্লাটিনাম অথবা প্যালাডিয়াম অথবা নিকেল একে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করতে হয়। তার সঙ্গে হচ্ছে তোমাকে হিট দিতে হয়, এবং হিটটা মোটামুটি ওই ধরো 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার হিট দিতে হয়। হ্যাঁ, মানে আমি জাস্ট 200 থেকে 300 ডিগ্রি, এটা আসলে কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করে, মোটামুটি ভাবে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি দিচ্ছি। দিয়ে কি হচ্ছে না, এই যে একটা পাইবন ছিল, পাইবনটা ভেঙে গিয়ে সেখানে দুটো হাইড্রোজেন যা জুড়ে যাচ্ছে, আর CH2 আর তৈরি হচ্ছে এটা। আচ্ছা, এইখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের উল্লেখ করা দরকার, সেটা পরে তুমি বুঝবে যে এক্ষেত্রে হ্যাঁ মানে, আচ্ছা ঠিক আছে, আমি এটা আমি পরে বলছি সেটা। এইটা তাহলে এখানে দেখো যেটা হচ্ছে যে এই এটা একটা এক্সাম্পল অফ, এগুলো আসলে এখনো হয়নি, পরে 12 আছে, এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস। এখানে এক্সাম্পল অফ হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস মানে কেন হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, কারণটা হচ্ছে যে যে অ্যালকিনটা তুমি ব্যবহার করছো সে নর্মালি গ্যাসিয়াস স্টেটে থাকে, কিন্তু এই হাইড্রোজেনটা সে কিন্তু সরাসরি অ্যালকেনের সাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে না। যেটা করতে হয় যে প্লাটিনাম, প্যালাডিয়াম এর নিকেল তাদের অন্তর্দ্বিতীয় ধর্ম বা অ্যাড্রপশন প্রপার্টি আছে। তাহলে প্লাটিনাম অর প্যালাডিয়াম অর নিকেল হ্যাজ অ্যাডজর্পশন প্রপার্টি, তারা অ্যাডজর্ব করতে পারে। এইটা কি করে, দে অ্যাডজর্ব হাইড্রোজেন, এবং যখন হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে ফেলে তখন ইট বিকামস হাইলি রিঅ্যাক্টিভ। হ্যাঁ, হাইলি রিঅ্যাক্টিভ, এবং হাইলি রিঅ্যাক্টিভ হচ্ছে আন্ডারগোজ রিয়াকশন ইজিলি, তখন হাইড্রোজেনেশনটা তোমার ইজিলি তোমার ঘটবে আর কি। এবং এই মানে বেসিক্যালি কি হচ্ছে, প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল তার সারফেসে হাইড্রোজেনকে অ্যাবজর্ব করেছে। মানে প্যালাডিয়ামের ক্ষেত্রে তোমার ডিসোসিয়েটিভ হাইড্রোজেন, মানে ডিসোসিয়েটিভ হাইড্রোজেনেশন হয়। মানে বেসিক্যালি ধরো এই ধরো একটা প্যালাডিয়াম তুমি কনসিডার করেছো, প্যালাডিয়াম আছে এখানে, প্যালাডিয়াম সেখানে হাইড্রোজেন যখন অ্যাবজর্ব হচ্ছে, হাইড্রোজেন অ্যাবজর্ব হয়ে কি হয়, এই হাইড্রোজেনটা এখানে জুড়ে গেল, এই হাইড্রোজেনটা তোমার এখানে জুড়ে গেল, এই যে বন্ডটা সেই বন্ডটা ভেঙে গেল, এটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন। মানে প্যালাডিয়াম যখন হাইড্রোজেনকে অ্যাবজর্ব করছে তখন H2 অ্যাজ এ মলিকুল হিসেবে অ্যাবজর্ব হয় না, তার বদলে কি হয়, এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডটা ভেঙে গিয়ে এইখানে যে বন্ডটা ছিল এই বন্ডটা ভেঙে গেল, ভেঙে গিয়ে হচ্ছে এই প্যালাডিয়ামের সঙ্গে হাইড্রোজেন একটা বন্ড তৈরি হলো, প্যালাডিয়ামের একটা হাইড্রোজেন একটা বন্ড তৈরি হলো, এটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন হলো। আবার এইখানে যদি তুমি একটা অ্যালকিন এবারে এইটা দিয়ে পাস করো তাহলে কি হবে, পাস করলে তুমি দেখতে পাবে এই দুটো হাইড্রোজেন অ্যাটম এই ডাবল বন্ডের কাছে জুড়ে গেল, জুড়ে গিয়ে হচ্ছে তোমার অ্যালকেনটা তৈরি হয়ে গেল। মানে এই যে
অ্যালকিনটা এখানে বলা হচ্ছে, সেই অ্যালকিনটাকে ধরো তুমি প্যালাডিয়াম যে হাইড্রোজেনকে অলরেডি অ্যাডজর্ব করে দেখেছে, বা সেটা প্লাটিনাম হতে পারে বা নিকেল হতে পারে, যখন তুমি অ্যালকিনটাকে পাঠাচ্ছ, এই একটা পাই বন্ড সে কি করছে, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে দুটো যে অ্যাডজেসেন্ট কার্বন অ্যাটম যেটা পাই বন্ড যেটা হোল্ড করেছিল আর কি, সেখানে দুটো হাইড্রোজেন জুড়ে গেল, জুড়ে গিয়ে তোমার অ্যালকেনটা তৈরি হয়ে গেল। আচ্ছা, আর এবারে যেটা ইম্পর্টেন্ট যে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে যেটা হয় যে এফিসিয়েন্সি অফ হাইড্রোজিনেশন, এফিসিয়েন্সি অফ ক্যাটালিসিস আর কি, ক্যাটালিসিস increases with increase in surface area of the catalyst। আচ্ছা, প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল এরা হচ্ছে ক্যাটালিস্ট, তাদের সারফেস এরিয়া যত বাড়ে না, তত তার ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটা বাড়ে। মানে যে কোনো হেটেরোজিনিয়াস ক্যাটালিসিসের বৈশিষ্ট্যই এটা, তোমার সারফেস এরিয়া অফ দ্য ক্যাটালিস্ট যত বাড়ে, তার ক্যাটালাইটিক এফিসিয়েন্সিটা হচ্ছে তোমার তত বাড়বে। আচ্ছা, এবারে সেই জন্য যেটা করা হয় যে র্যানি নিকেল বলে একটা জিনিস তোমার বানানো হয়, র্যানি নিকেল। আচ্ছা, র্যানি নিকেল কি করা হয়, এটা আমেরিকান বিজ্ঞানী র্যানি এই মেথডটা প্রথমে বের করেছিলেন। এক্ষেত্রে যেটা হয় যে তোমার এই ধরো নিকেল অ্যালুমিনিয়ামের, নিকেল প্লাস অ্যালুমিনিয়ামের তুমি একটা অ্যালয় নিয়েছো, এর সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশন করা হচ্ছে, করলে কি হবে, করলে যে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, মানে নিকেল অ্যালুমিনিয়াম অ্যালয় সে NaOH এর প্রেজেন্সে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে, NaLO2 তৈরি করছে, নিকেল অ্যালুমিনিয়াম মানে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করছে, আর প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। আচ্ছা, এবারে এইটা হচ্ছে ওয়াটার সলিউবল সোডিয়াম অ্যালুমিনেটটা। এবার তুমি ধুয়ে নাও, ধুয়ে নিলে কি হবে, যেটা হবে দেখো নিকেল অ্যালুমিনিয়ামের মধ্যে নিকেল তো রিয়াকশন করছে না, অ্যালুমিনিয়াম রিয়াকশনটা করছে। আমি রিয়াকশনটা ভালো করে লিখতে পারি, তোমার ধরো নিকেল প্লাস অ্যালুমিনিয়াম আছে, সে NaOH আর তার সাথে হচ্ছে ধরো জল রিয়াক্ট করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করলো, নিকেল যেমন পড়ে আছে প্লাস হচ্ছে হাইড্রোজেন হচ্ছে। এবারে দেখো এইটা হচ্ছে ওয়াটার সলিউবল, হাইড্রোজেন গ্যাস যখন বেরোচ্ছে সে কি করবে, এই নিকেল অ্যালুমিনিয়াম এটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে ঝুড়ো ঝুড়ো করে বেরিয়ে যাবে। তাহলে ঝুড়ো ঝুড়ো করে বেরিয়ে গেলে কি হবে, তাহলে এই যে নিকেলটা, এইটা হিউজ সারফেস এরিয়া হয়ে যাবে। মানে একটা বড় ব্লককে যদি তুমি ছোট করে ছোট ছোট গুঁড়োতে কনভার্ট করতে পারো, তাহলে কি হবে, তার সারফেস এরিয়াটা হিউজ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাই সারফেস এরিয়াটা তোমার হিউজ বেড়ে যাচ্ছে, সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে বলে এটা হচ্ছে র্যানি নিকেল, তার দারুণ বেশি ক্যাটালাইটিক এফিসিয়েন্সি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে দারুণ বেশি তার ক্যাটালাইটিক এফিসিয়েন্সি। ঠিক আছে, এটা আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে দেখো আমরা যখন থার্মোডাইনামিক্স পড়েছিলাম, সেই কনটেক্সটে তুমি দেখো যে এখানে এই একটা দুটো মিলে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, তার দুটো মিলে যদি একটা কম্পাউন্ড তৈরি হয়, তাহলে এনট্রপি অফ দ্য রিয়াকশনস কি হবে, এটা লেস দ্যান 0 হবে, অর্থাৎ এনট্রপিক্যালি আনফেভারেবল হবে। এনট্রপিক্যালি, এই যে হাইড্রোজেনেশন রিয়াকশনটা এনট্রপিক্যালি আনফেভারেবল, কারণ দুটো মলিকুল থেকে একটা মলিকুল তৈরি হচ্ছে, তার দুটো মলিকুল থেকে একটা মলিকুলের সংখ্যা কমে গেলে হচ্ছে এনট্রপি কমে যায়, এটা এনট্রপিক্যালি আনফেভারেবল। কিন্তু খেয়াল করো এক্ষেত্রে সিসি পাই বন্ড ছিল, তার বদলে এখানে তৈরি হচ্ছে CH ডাবল বন্ড বা CH সিঙ্গেল বন্ড, সিগমা বন্ড। তাহলে একটা সিসি পাই বন্ড ভেঙে গিয়ে এখানে দুটো CH সিগমা বন্ড তৈরি হচ্ছে বলে অনেক বেশি স্টেবল হচ্ছে, পাই বন্ড তো উইক, কার্বন হাইড্রোজেন যে বন্ডটা CH বন্ড হচ্ছে স্ট্রং, তাহলে তার জন্য ডেল্টা এইচটা সেটাও লেস দ্যান 0, ওই জন্য একে বলা হয় এনার্জেটিক্যালি এটা ফেভারেবল। মানে কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টাই যদি নেগেটিভ হয় সেটা ভালো, মানে এক্সোথার্মিক আর কি, সেটা এনার্জেটিক্যালি ফেভারেবল। আর এনট্রপি যদি বেড়ে গেছে তাহলে ভালো, কিন্তু এক্ষেত্রে এনট্রপি কমে গেছে, এনট্রপিক্যালি আনফেভারেবল। আর এবারে ডেল্টা জিটা কত, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এইটা, তাহলে এই ডেল্টা জিটা নেগেটিভ হবে। তাহলে এবারে খেয়াল করে দেখো ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, এবারে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস আছে, তাহলে এইটা যদি নেগেটিভ হতে হয় তাহলে এটা হবে
যে তোমার এর কন্ট্রিবিউশনটা কমাতে হবে। তার কারণটা ডেল্টা এস তো ইটসেলফ নেগেটিভ, ডেল্টা কিন্তু নেগেটিভ হয়, সেই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হলে তাকে আবার টেম্পারেচার যদি বাড়িয়ে দাও তাহলে মাইনাস টি ডেল্টা এসটা ডমিনেট করবে, সে ডেল্টা জিকে পজিটিভ করে দিতে চাইবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে ইফ টি ডেল্টা এস এইটা এর ম্যাগনিটিউডটা লেস দ্যান ডেল্টা এইচ, দেন ডেল্টা জিটা লেস দ্যান 0 হবে এবং দ্য রিয়াকশন প্রসিডস, তখন রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটবে। এটা তাহলে রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটতে গেলে ডেল্টা জিটা নেগেটিভ হতে হয়। ডেল্টা জিটা মধ্যে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস আছে, ডেল্টা এইচ যেহেতু অলরেডি নেগেটিভ তাহলে এ চাইবে ডেল্টা জি নেগেটিভ হোক, কিন্তু ডেল্টা এস যেহেতু নেগেটিভ, এই নেগেটিভ মিলে ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে। এবারে কথা হচ্ছে টি ডেল্টা এর ম্যাগনিটিউডটা কিন্তু ডেল্টা এইচ থেকে কম হয়ে যায়, তার ডেল্টা জিটা নেগেটিভ হবে, তখন কিন্তু দ্য রিয়াকশন প্রসিড স্পন্টেনিয়াসলি। দিস হ্যাপেন্স অ্যাট লো টেম্পারেচার। টেম্পারেচার যদি কম হয় তবেই শুধু এটা করতে পারে। তাহলে দেখো এই পার্টিকুলার রিয়াকশনে টেম্পারেচার কমানো দরকার, কিন্তু টেম্পারেচার খুব কমাতে পারবে না, তার কারণটা মানে অ্যাক্টিভেশন বেরিয়ার একটা আছে, আগের দিন বলেছিলাম সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে গেলে কিছু এনার্জি তো তোমাকে দিতেই হবে। ঠিক আছে এটা? তাহলে একদম স্পেসিফিক এক্সাম্পল যদি আমি দেখি, এক্ষেত্রে যেমন একটা জেনারেল এক্সাম্পল দিয়ে আমি বললাম, এখানে যে এক্সাম্পলগুলো জেনারেল এক্সাম্পল দিয়েছি, ধরো আমি জাস্ট একদম এইটা নিচ্ছি CH2 এটা নিলাম, তার সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশন করছে, ধরে না একদম স্পেসিফিক্যালি আমি বলছি র্যানি নিকেল দিলাম, আর সামান্য যা হিট লাগে আমি দেব, এই 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি, করে CH3 তৈরি হচ্ছে এটা। আর এবার একটা স্পেসিফিক্যালি দেখ, ধরো তুমি সি ট্রিপল বন্ড সি, এই ধরো এইচ, এই হচ্ছে এইচ, তার সঙ্গে হাইড্রোজেন রিয়াক্ট করছে, করে ধরে নাও তোমার প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল যা খুশি দিতে হতে পারে, এই 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল তুমি দিচ্ছ, দিয়ে এই পার্টিকুলার ক্ষেত্রে প্রথমে কি হবে দেখো, CH2 ডবল বন্ড CH2 হবে এইটা। এইখানে যদি আবার তুমি একটা হাইড্রোজেন দাও ইন প্রেজেন্স অফ র্যানি নিকেল, আমি দুটো স্টেপে দেখাচ্ছি আর কি, এটা হলো এইখানে যদি তুমি আবার এই হাইড্রোজেন অ্যাড করো কি করে না, র্যানি নিকেল আর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন হচ্ছে তোমার CH3 তোমার তৈরি হচ্ছে। মানে ডাবল বন্ড যদি থাকে তাহলে দেখো এইখানে 1 মোল হাইড্রোজেন লাগলো, এখানে 1 মোল হাইড্রোজেন লাগলো, তার মানে ওভারঅল রিয়াকশনটা যদি দেখো, ওভারঅল রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে তুমি যদি এই CH ট্রিপল বন্ড CH করো, তোমার 2 মোল H2 লাগবে, তারপরে তোমার র্যানি নিকেল আর টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড তো আছে, তাহলে তোমার CH3 তৈরি হবে। তার মানে অ্যালকিন থেকে 1 মোল হাইড্রোজেন দিলেই তোমার অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে, মানে ইথিলিন থেকে 1 মোল হাইড্রোজেন দিলে ইথেন তৈরি হয়ে যাচ্ছে, আর অ্যাসিটিলিনের সঙ্গে কিন্তু 2 মোল হাইড্রোজেন লাগবে তোমার এই অ্যালকেনটা তৈরি হওয়ার জন্য। ঠিক আছে, বোঝা গেল? বুঝছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা স্পেসিফিক এক্সাম্পল আমি যেটা বলতে চাইছিলাম, ধরো তুমি এই ট্রিপল বন্ড আছে সি, ধরে নাও এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এর সঙ্গে জাস্ট 1 মোল মানে একদম সিলেক্টিভলি 1 মোল হাইড্রোজেনই দিচ্ছ, এদিকে তুমি র্যানি নিকেল দিলে, বা প্লাটিনাম প্যালাডিয়াম নিকেল যা খুশি দিতে পারো, আমি র্যানি নিকেলই দিচ্ছি এখানে। র্যানি নিকেল হলো, আর ধরে নাও 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবারে দেখো আমি 1 মোল দিচ্ছি, কিন্তু আমি 2 মোল দিচ্ছি না, এখানে 2 মোল দিচ্ছি না, 1 মোল দিচ্ছি। 1 মোল দিলে কি হবে, একটা পাই বন্ড ভেঙে গিয়ে H2 জুড়ে গেল। তাহলে এবারে যেটা হচ্ছে যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, দেখো এইখানে CH3, এইখানে CH3, এইটা H, এইটা H হতে পারে, আবার এইখানে CH3, এইখানে CH3, এইটা H,
এইটা এইচ হতে পারে। এটা হচ্ছে তোমার সিস অ্যালকিন বলা হয় আর কি। হ্যাঁ, এটা সিস অ্যালকিন, এটা কোনো ট্রান্স অ্যালকিন। ট্রান্স মানে হচ্ছে, সরি উল্টোটা, আগে একটা ট্রান্স পরে একটা সিস। ট্রান্স মানে হচ্ছে অপোজিট দিকে থাকলে, আর সিস মানে হচ্ছে একই দিকে থাকলে। তাহলে এই চিকিৎসা করেছিলাম, সরি চিকিৎসা করেছিলাম, হ্যাঁ। এই যে ডাবল বন্ড, যেটা ডাবল বন্ডে একই দিকে যদি CH3 গ্রুপ মানে এটা সিস অ্যালকিন হলো, আর এটা অপোজিট দিকে বলে এটা হচ্ছে ট্রান্স অ্যালকিন হলো। দেখো সিসের থেকে ট্রান্স কিন্তু মোর স্টেবল, এটা লেস স্টেবল, কারণ ওই স্টেরিক রিপালশন বা ইত্যাদির জন্য। এখানে দুটো CH3 গ্রুপ একই দিকে আছে, স্টেরিক রিপালশন হবে, এখানে কোনো স্টেরিক রিপালশন, ট্রান্স বেশি স্টেবল, সিস কম স্টেবল। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে এই প্রোডাক্টটাই হবে, এই প্রোডাক্টটা কিন্তু তৈরি হবে না। তাহলে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাডভান্স লেভেলের, ধরো জেই বা ইত্যাদির জন্য আমি বলছি, যে যখন তোমার অ্যালকাইন রইলো সেখানে যদি তুমি সিলেক্টিভ হাইড্রোজেনেশন করো, করে যখন অ্যালকিন তৈরি করছো, সেখানে সিস টার্ন দুটো হতে পারে, কিন্তু এই র্যানিনিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম দিয়ে যদি তুমি হাইড্রোজেনেশন করো, সবসময় কিন্তু এই সিস অ্যালকিন যেটা ইভেন ইফ ইট ইজ লেস স্টেবল সেটাই কিন্তু তৈরি হবে। তা কারণটা কি? কারণটা দেখো তুমি এইখান থেকে এবারে বুঝতে পারি, যে মেকানিজমটা বলছিলাম না, যে প্লাটিনাম প্যারাবেন নিকেল হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে রেখেছে। এবারে যখন একটা অ্যালকিনের বদলে অ্যালকাইন যাবে, তখন দুটো হাইড্রোজেন হবে একই দিক থেকে যুক্ত হবে। তো একই দিক থেকে যুক্ত হলে কি হবে? সবসময় সিস প্রোডাক্ট হবে। এই পার্টিকুলার হাইড্রোজেন আইদার দুজনই উপর থেকে যুক্ত হবে অথবা দুজন নিচে থেকে যুক্ত হবে, তাহলে তুমি সবসময় হচ্ছে সিস অ্যালকিনটা পেতে পারবে। ঠিক আছে, এই এই স্পেশাল এটা মনে মনে থাকবে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তা চলো এবারে নেক্সট চলে আসা যাক। তাহলে নেক্সট মানে আমি কি করছি, আমি বেসিক্যালি অ্যালকেনের প্রিপারেশনটাকে দিচ্ছি। তাহলে নেক্সট যেটা করবো বাই রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড, বাই রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডে রিডাকশন করে তুমি অ্যালকেনটাকে তৈরি করতে পারো। আচ্ছা, এবারে অ্যালকিল হ্যালাইডের রিডাকশন অনেক রকম ভাবে করা যেতে পারে। ধরো তুমি RX নিয়েছো, নিয়ে তুমি এই অ্যালকেনটাকে তৈরি করলে, মানে এক্সটা হচ্ছে এখানে হ্যালোজেন, হ্যাঁ, এক্সটাকে বাদ দিয়ে তুমি, মানে এক্সটা জাস্ট হাইড্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তাই এই রিডাকশনটা যেটা করছো, সেই রিডাকশন অনেক রকম ভাবে করা যেতে পারে। একটা হতে পারে তোমার জিঙ্ক HCl দিয়ে হতে পারে, অথবা জিঙ্ক HCl হতে পারে, অথবা জিঙ্কের সঙ্গে তুমি অ্যাসিটিক অ্যাসিড দিতে পারো, অথবা জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড দিতে পারো, অথবা জিঙ্ক কপার কাপল, জিঙ্ক কপার তার সঙ্গে ইথানল দিতে পারো, অথবা অ্যালুমিনিয়াম অ্যামালগাম তার সাথে তুমি ইথানল দিতে পারো। তাহলে এই এতগুলো পসিবল তোমার হতে পারে, রিয়েজেন্ট হতে পারে, এইটা অর এইটা অর এইটা অর এটা এইটা করলে অ্যালকিল হ্যালাইড থেকে তুমি অ্যালকেন তৈরি করতে পারবে। এইটা ঠিক আছে। ফোন করছে এত বছর বাড়ি থেকে নাকি? এক মিনিট, আমার ফোনটা না এত হ্যাং করে যায়। পরে দেখছি। আচ্ছা এইটা, আচ্ছা এছাড়া কি সব হচ্ছে বলতো, কি সব কথা আরম্ভ হয়ে গেছে।
তো এই কিশোর কুমার বলে যাচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা এছাড়া যেটা হতে পারে যে অ্যালকিল হ্যালাইড সে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সেইটার সঙ্গে ধর আমি ব্যালেন্স করে যদি লিখি 4Rx, সে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সে আরেকটা রিডিউসিং এজেন্ট করে হচ্ছে তোমার অ্যালকেন তৈরি হলো, প্লাস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের বদলে তোমার এক্সপোর্ট তৈরি হয়ে গেল, সেটা একটা হতে পারে। আচ্ছা এছাড়া হতে পারে হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়েও তোমার এই রিডাকশন হতে পারে। ধরো সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে যখন রিয়াকশনটাকে করছি তখন ওই এইরকম ভাবে লিখছি যে একটা RX NaBH4, সেখান থেকে RH তৈরি হতে পারে, মানে এটা ওই একই রকম ভাবে 4Rx, সেখান থেকে তোমার ধরো তোমার 4RH প্লাস সোডিয়াম বোরোহাইড্রাইড তৈরি হতে পারে, অথবা শুধু প্যালাডিয়াম সেটা দিয়েও রিডাকশন করে তুমি অ্যালকেনটাকে তৈরি করতে পারো। হ্যাঁ, মানে এখানে RX প্লাস H2 এটা রিডাকশনই হচ্ছে, প্যালাডিয়ামের প্রেজেন্সে RH প্লাস HX তৈরি হচ্ছে, HX তৈরি হচ্ছে। তাহলে এই অ্যালকিল হ্যালাইড, হ্যাঁ অ্যালকিল হ্যালাইড, হ্যাঁ তার বিভিন্ন রকমভাবে রিডাকশন করে তুমি অ্যালকেন তৈরি করতে পারো। ঠিক আছে? আচ্ছা এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ধরো আমি একটা স্পেসিফিক এক্সাম্পল তোমায় বলছি। ধরো তুমি একটা কম্পাউন্ড কনসিডার করলে CH3 CCl, ঠিক আছে? আচ্ছা এবারে এইখানে তুমি দুটো পসিবল রিয়েজেন্ট ইউজ করছো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, আর ধরো সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এই সোডিয়াম বোরোহাইড্রাইড যদি ইউজ করো তাহলে CH3CH, অর্থাৎ এই অ্যালকেনটা অ্যাকচুয়ালি তৈরি হবে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি তুমি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ব্যবহার করো তাহলে কিন্তু এখানে অ্যালকিন তৈরি হয়ে যায়, CH3CH ডবল বন্ড CH2। তাহলে খেয়াল রাখবে, তুমি যদি টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নয়, এটা হচ্ছে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড যদি ব্যবহার করো, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড, সেখানে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলে কিন্তু অ্যালকিন তৈরি হয়ে যায় এইটা, আর যদি তোমার সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করো তাহলে কিন্তু তোমার অ্যালকেন তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে একটা বাই রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইড, এইটা একটা। আর ওই অ্যালকিল হ্যালাইডে আরেক রকম রিডাকশন করা যায় যাকে বলা হয় ক্লিমেনসন রিডাকশন। আচ্ছা ক্লিমেনসন রিডাকশন হচ্ছে যখন কার্বনিল C ডবল বন্ড O গ্রুপটা থাকবে, সেখানে যদি তুমি ওই জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড HCl ব্যবহার করো তাহলে কিন্তু তোমার অ্যালকেন তৈরি হতে পারে। ধরো এখানে যেটা হচ্ছে যে RC ডবল বন্ড O, ধরো H, এটা RCHO, সেখানে তুমি কি দিচ্ছ, জিঙ্ক অ্যামালগামটা হাইফেন দিয়ে দিচ্ছি, জিঙ্ক আর মার্কারির অ্যালয় আছে, জিঙ্ক অ্যামালগাম, আর তার সঙ্গে কনসেন্ট্রেটেড HCl যদি তুমি দাও তাহলে যেটা হবে RCH3 তৈরি, মানে বেসিক্যালি C ডবল বন্ড O এইটা রিপ্লেসড হয়ে গেল H2 দিয়ে। এটা তোমার কিটোনের ক্ষেত্রেও হবে, ধরো RC ডবল বন্ড O R প্রাইম আছে, ধরো এখানে ঠিক একই রকম ভাবে জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি ব্যবহার করো, C ডবল বন্ড ওটা, এই ডবল বন্ড ওটা CH2 হয়ে যাবে, RCH2 R প্রাইম হয়ে যাবে। মানে অ্যালডিহাইড এবং কিটোন এরা যদি থাকে তাহলে
তোমার জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেট HCl যদি দাও তা তোমার অ্যালকেন তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা স্পেসিফিক তোমার ভালো করে তুমি খেয়াল রাখবে এটা। আচ্ছা, নেক্সট যেটা হতে পারে সেটা হচ্ছে যে তোমার রেড ফসফরাস HI দিয়ে অ্যালকোহল বা অ্যালকিল আয়োডাইড বা অ্যালডিহাইড বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড তাদের হচ্ছে তুমি রিয়াকশন করতে পারো। তাহলে ইউজিং রেড ফসফরাস অ্যান্ড HI, রেড ফসফরাস এবং HI দিয়ে রিয়াকশন করতে পারে কিরকম ভাবে? ধরো তুমি একটা অ্যালকোহল নিলে CH2OH, তাহলে তুমি 2HI দিচ্ছ, রেড ফসফরাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড আর ক্লোজ কন্টেনার সেখানে তৈরি হয়ে যাবে মিথেন তৈরি হয়ে যাবে, প্লাস I2 তৈরি হবে, প্লাস জল তৈরি হবে। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি হতে পারে। তাহলে একটা অ্যালকিল হ্যালাইড তুমি নিয়েছো, অ্যালকিল আয়োডাইড CH3 CH2I, সে HI ওই একই রকম ভাবে রেড ফসফরাস 150 ডিগ্রি সেন্টিগ্রেড ক্লোজড কন্টেনার, এটা তৈরি হবে কি CH3 প্লাস I2, আবার অ্যালকেন তৈরি হলো। ধরো যে কোনো একটা অ্যালডিহাইড নিয়েছো CH3CHO প্লাস HI, তোমার রেড ফসফরাস এক্ষেত্রে 150 ডিগ্রি সেন্টিগ্রেড ক্লোজ কন্টেনার CH3 প্লাস 2, এখানে 4HI লাগবে, CH3 প্লাস 2I2 প্লাস H2। এছাড়া কিটোনের ক্ষেত্রে একই রকম হবে, CH3CO CH3 ধরো একটা অ্যাসিটোন নিয়েছি, প্লাস 4HI, রেড ফসফরাস ব্যবহার করছি 150 ডিগ্রি সেন্টিগ্রেড দিচ্ছি, ক্লোজ কন্টেনার তৈরি হয়ে যাচ্ছে CH3 প্লাস 2I2 প্লাস জল, আর ফাইনালি ধরো একটা অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে, ধরো CH3COOH প্লাস 6HI, এই একই কন্ডিশন তোমার তৈরি হচ্ছে CH3 প্লাস 3I2 প্লাস 2H2। তাহলে আরেকটা টাইপের রিডাকশন হলো যেখানে তুমি রেড ফসফরাস এবং HI দিয়ে তুমি রিয়াকশনটাকে করছো। আচ্ছা, নেক্সট একটা করতে পারো তুমি 5 নম্বর, বাই হাইড্রোলিসিস অফ গ্রিগনার রিয়েজেন্ট, হাইড্রোলিসিস অফ গ্রিগনার রিয়েজেন্ট। আচ্ছা, গ্রিগনার রিয়েজেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার এটা অর্গানোমেটালিক কম্পাউন্ডের মধ্যে পড়ে, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যাকে বলে গ্রিগনার রিয়েজেন্ট। কি করা হচ্ছে, ধরো একটা অ্যালকিল হ্যালাইড নিলে তুমি, সে এই ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন করলো কিসের না, ড্রাই ইথার মিডিয়ামে, এখানে জল থাকা চলবে না, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে বিস্ফোরণ হিসেবে বিক্রিয়া করবে। ড্রাই ইথার তুমি নিয়ে একটা কম্পাউন্ড তৈরি হলো RMgX, এটা হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, কল দ্য গ্রিগনার রিয়েজেন্ট, একে বলা হয় গ্রিগনার রিয়েজেন্ট। প্রথমে গ্রিগনার রিয়েজেন্টটা
তৈরি হয়ে গেল এটা। আচ্ছা, এবারে এই যে গ্রিগনার রিয়েজেন্টটা আছে, তাকে যদি হাইড্রোলিসিস করা হয়, অর্থাৎ জল যদি দেওয়া হয়, তাহলে সেখান থেকে কি তৈরি হবে না একটা অ্যালকেন তৈরি হবে, প্লাস তার সাথে এই ম্যাগনেসিয়াম ওইচ এক্স তৈরি হবে। এইটা যেমন ধরো, অ্যাজ ফর এক্সাম্পল, একদম স্পেসিফিক্যালি ধরো CH3 তুমি নিয়ে এসো, সেখানে প্রথমে গ্রিগনার রিয়েজেন্টে তৈরি করে ফেলতে হবে ম্যাগনেসিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, CH3 MgI তৈরি হলো, হ্যাঁ, এটা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তৈরি হলো এইটা। এবার যদি এখানে তুমি জল দাও, তাহলে কি তৈরি হয়ে যাচ্ছে, মিথেন তৈরি হয়ে যাচ্ছে, প্লাস ম্যাগনেসিয়ামে একদিকে ওইচ একদিকে তোমার আই তৈরি হয়। তাহলে দেখো, এই যে 5টা এক্সাম্পল দেওয়া হলো, এই 5টা এক্সাম্পলের প্রত্যেক ক্ষেত্রে দেখো তুমি যে অ্যালকেনটাকে তৈরি করছে, সেই অ্যালকেনের যতগুলো কার্বন অ্যাটম আছে, কার্বন পরমাণু আছে, যে সাবস্ট্রেটটাতে তুমি স্টার্ট করছো সেখানেও কিন্তু এক্স্যাক্টলি ততগুলি কার্বন ছিল। আচ্ছা, নেক্সট যে মেথডটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে যে আমি শুরুটা করব এমন একটা কম্পাউন্ড থেকে যেখানে তোমার কার্বনের সংখ্যা বেশি আছে, অর্থাৎ অ্যালকেনে কার্বনের সংখ্যা বেসিক্যালি কমে যাবে। তাহলে নেক্সট যেটা, যে স্টার্টিং from a substrate having higher number of carbon atoms than the number of carbon atoms present in the alkane. আর এইটা হচ্ছে ডিকার্বক্সিলেশন করে এই কাজটাকে করা হয়। তাহলে এইটা যেটা করা হয় সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মেথডটা কি করা হয় না, ধরো তুমি একটা এই একটা কার্বক্সিলিক অ্যাসিডের তুমি একটা সল্ট নেবে, কার্বক্সিলিক অ্যাসিড তুমি একটা সল্ট নাও, ধরো আর COO, কার্বক্সিলিক অ্যাসিড তুমি একটা সোডিয়াম সল্ট নিয়েছো, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড একটা সোডিয়াম সল্ট নেওয়া হয়েছে, নিয়ে যেটা করব যে জাস্ট সিম্পলি একটুখানি ওই সোডা লাইম দিয়ে তুমি একটুখানি হিট করো, করে একটা সোডা লাইম দেওয়া হলো, তার সঙ্গে হিট করে কিছুই না, এখানে অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে, প্লাস সোডিয়াম কার্বনেট তৈরি হয়। আর এখানে সোডা লাইমে কি থাকে, সোডা লাইমের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিক্সচার থাকে। তাহলে সোডা লাইম দিয়েছি মানে হচ্ছে সোডা লাইম দিয়েছি মানে হচ্ছে বেসিক্যালি NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড দিয়েছি, সেখান থেকে কি হচ্ছে তোমার মানে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা স্পেসিফিক এক্সাম্পল হিসেবে যদি আমি এটা ধরি, এই ধরো তোমার CH3CH2C+O ধরো, তাহলে এখানে কটা কার্বন আছে, একটা দুটো তিনটে করে, বেশ সোডা লাইম এবং হিট যদি তুমি দাও, তাহলে যেটা তৈরি হবে CH3 প্লাস Na2CO3। আসলে কার্বনের তৈরি করার জন্য একটা কার্বন যেহেতু চলে যাচ্ছে, তাহলে যে অ্যালকেনটা তৈরি হচ্ছে সেই অ্যালকেনে কিন্তু তোমার কার্বন অ্যাটমের সংখ্যাটা, যে সাবস্ট্রেটটা নিয়েছিলে বা কার্বক্সিলিক অ্যাসিডের যে সল্টটা নিয়েছিলে, সেখানে কতগুলো কার্বন আছে তার থেকে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে যে তোমার স্টার্টিং ফ্রম substrate having lower number of carbon atoms than the number of carbon atoms present in the alkane। তাহলে এখন যেটা করব যে আমি যে সাবস্ট্রেট থেকে স্টার্ট করব সেখানে
কার্বন অ্যাটমের সংখ্যা কম আছে, মানে অ্যাজ ইফ যেন জুড়ে গিয়ে তোমার অ্যালকেনটা তৈরি হচ্ছে, এখানে নতুন যে অ্যালকেনটা তৈরি হবে সেখানে কার্বন অ্যাটমের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে ভাজ রিয়াকশন বা উর্জ রিয়াকশন। ভাজ রিয়াকশন বা উর্জ রিয়াকশন কি করতে হয়, এটা খুব সহজ ব্যাপার, যে দুটো তুমি অ্যালকিল হ্যালাইড নাও, তার সঙ্গে সোডিয়াম দাও, আর এখানে কোনো জল টল থাকা চলবে না, কারণ সোডিয়ামের সঙ্গে জলের কিছু অংশ থাকলেই হচ্ছে বিস্ফোরণ সঙ্গে বিক্রিয়া করবে। ড্রাই ইথার ব্যবহার করো। ড্রাই ইথার ব্যবহার করলে কি হবে না, একটা এই আর আর জুতে গিয়ে অ্যালকেন তৈরি হয়ে গেল, প্লাস হচ্ছে 2NaX তৈরি হয়, যেখানে এক্সটা কে কে হতে পারে, তোমার ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, আয়োডাইড হতে পারে, ফ্লোরাইড কিন্তু তোমার হতে পারবে না। ধরো আমি স্পেসিফিক এক্সাম্পল যদি বলি, তাহলে আমি মানে আমি এইভাবে করছি যে CH3I প্লাস সেখানে তোমার দুটো Na দেওয়া হলো, প্লাস এখানে I CH3 কি হচ্ছে, এখানে Na যেন এইখান থেকে একটা I খেলো, এখান থেকে একটা I খেলো, খেয়ে CH3 তৈরি করলো, প্লাস 2NaI হলো এটা। বা ধর একই রকম করে তুমি যদি CH2Br নাও, প্লাস 2Na প্লাস Br CH2 তুমি নিচ্ছ, সেখান থেকে তৈরি হচ্ছে CH3 প্লাস 2NaI। মানে বেসিক্যালি যে অ্যালকিল হ্যালাইডটাকে নিয়েছো, সেই অ্যালকিল হ্যালাইডে যতগুলো কার্বন ছিল, অ্যাকচুয়ালি অ্যালকেনে দেখো কার্বনের পরিমাণটা যা সিম্পলি তোমার ডবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এইখানে কতগুলো জিনিস একটুখানি বলার দরকার আছে, সেটা হচ্ছে এই যে দেখো, যে যখন তোমার দুটো মানে এই দুটো অ্যালকিল হ্যালাইড তোমার একই হচ্ছে, তখন তুমি ডিজায়ার প্রোডাক্টটা পাচ্ছ। কিন্তু যদি এরকম হতো যে ধরো তুমি মিক্সড অ্যালকিল হ্যালাইড ব্যবহার করেছো, ধরো আমি বললাম যে তুমি একটা RX ব্যবহার করেছো প্লাস 2Na প্লাস ধরো R'(X) একটা ব্যবহার করেছো এইটা, তাহলে এইখান থেকে যখন তুমি রিয়াকশনটা করবে, তখন অনেকগুলো পসিবল প্রোডাক্ট হতে পারে। এক নম্বর হতে পারে আর এর সঙ্গে আর জুড়ে গেল, মানে দুটো মানে RX জাস্ট জুড়তে পারে। 2 নম্বর হচ্ছে দুটো R' জুড়তে পারে। আর 3 নম্বর যেটা হচ্ছে তোমার আর R' জুড়তে পারে। তার মানে তুমি যেটা হচ্ছে মিক্সড অ্যালকেন পেয়ে যাবে। মিক্সড অ্যালকেন, তুমি যে ডিজায়ার অ্যালকেনটা চাইছো সেটা কিন্তু তুমি পাবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সেই জন্যে তুমি যদি এই মানে ইভেন নাম্বার অফ কার্বন আছে, সেই অ্যালকেনগুলো এই মেথডে খুব ইজিলি প্রিপেয়ার করতে পারবে। তাহলে দিস মেথড ইজ ইউজফুল টু prepare alkane having even number of carbon atoms। ধরো বিউটেন তৈরি করলে, তুমি ইথেন তৈরি করলে সেখানে কোনো অসুবিধা হবে, কিন্তু যখন প্রোপেন তৈরি করবে, 3টে কার্বন আছে, তাহলে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিল হ্যালাইড নিতে হবে, একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকিল হ্যালাইড নিতে হবে। যখনই তুমি নেবে তখন যেটা হবে যে তোমার ওই 2 জুড়ে 4 কার্বন বিশিষ্ট বিউটেনও তৈরি হয়ে যেতে পারে, 1 জুড়ে ইথেনও তৈরি হতে পারে, আবার 2 আর 1 জুড়ে তোমার মিক্সড অ্যালকেন বা প্রোপেনটা তোমার তৈরি হতে পারে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা হচ্ছে যে এক্ষেত্রে এই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি, হ্যাঁ, তারা অ্যালকিল হ্যালাইডগুলি এখানে টেক পার্ট করে। 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড টেক পার্ট ইন ভার্জ রিয়াকশন। এইটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড does not take part in ভাজ রিয়াকশন। এটা মাথায় রাখবে, তার স্টেরিক হিন্ড্রেন্স হবে আর কি। হ্যাঁ, মানে তাদের ওই স্থানগত রিপালশন হয়ে যাওয়ার জন্য সেটা করতে পারবে না। আর তোমার যেটা হচ্ছে যে রিঅ্যাক্টিভিটি অর্ডার, যেটা
অ্যালকিল আয়োডাইড, তার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, দেন অ্যালকিল ব্রোমাইড, দেন হচ্ছে অ্যালকিল ক্লোরাইড। সেটা একটা মাথায় রাখবে এইটা। আর একটা স্পেশাল কেস আমি বলি, ধরো একটা কম্পাউন্ড এইখানে ধরো তোমার বিআর আছে, এখানে তোমার সিএল আছে, মানে আমি এর আগে কি করেছিলাম, দুটো অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম। এখানে একটা রিং কম্পাউন্ড, এক্ষেত্রে একদিকে তোমার বিআর আছে, একদিকে তোমার সিএল আছে, তাহলে এ একাই হচ্ছে একটা ডাইহ্যালাইডের রোল প্লে করছে, ঠিক আছে। আর এইখানে যদি তুমি এই সোডিয়াম উইথ ডাইথার দাও, তাহলে না এই রিং কম্পাউন্ড তৈরি হয়ে যেতে পারে। এইরকম কম্পাউন্ড তৈরি হয়ে গেল, প্লাস NaBr বেরিয়ে গেল, প্লাস NaClটা তোমার বেরিয়ে গেল, এটা ঠিক আছে। মানে বেসিক্যালি এইখানে একটা ফ্রি রাডিক্যাল তৈরি হবে, ফ্রি রাডিক্যাল তৈরি হবে, এখানে ফ্রি রাডিক্যাল তৈরি হবে, এরা দুজনে যুক্ত গিয়ে হচ্ছে তোমার এরকম কম্পাউন্ড তৈরি করে ফেলতে তোমার পারে। তাহলে ভার্জ রিডাকশনটা তুমি বুঝতে পারলে এটা। নেক্সট যেটা করব হচ্ছে কোলবেজ ইলেকট্রোলিসিস। নেক্সট একটা মেথড করব, সেটা হচ্ছে কোলবেজ ইলেকট্রোলিসিস। আর কোলবেজ ইলেকট্রোলিসিসে এটা করা হচ্ছে তোমার একটা কার্বক্সিলিক অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নাও, তার হাইড্রোলিসিস করা হচ্ছে। ধরো আমি এরকম বলছি 2R(C)(K), আমি পটাশিয়াম কার্বক্সিলিক অ্যাসিডে পটাশিয়াম সল্ট নিয়েছি, সোডিয়াম পটাশিয়াম যে কোনো সল্ট নিলেই তোমার অ্যাকচুয়ালি চলতো, প্লাস 2H2O। এবার তারা হাইড্রোলিসিস করা হচ্ছে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তুমি হাইড্রোলিসিস করলে করে তোমার এই আর করে একটা অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, প্লাস হাইড্রোজেন, প্লাস হচ্ছে 2KOH। এটা তোমার কোলবের ইলেকট্রোলিসিস, ঠিক আছে এটা। আর এবারে এইখানে যেমন একই কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট তুমি নিয়েছো, যদি এরকম করতে C(K) প্লাস R'(C)(K), তার সঙ্গে তোমার এই ইলেকট্রোলিসিসটা করতে, তখন কি হতে পারত না আর তৈরি হতে পারে, অথবা R' তৈরি হতে পারে, অথবা R তৈরি হতে পারে। তার সঙ্গে যেমন আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন প্লাস 2KOH। এটা ঠিক আছে, এটা তোমার মাথায় রাখবে। মানে এখানে কিন্তু অনেকগুলো পসিবল প্রোডাক্ট তৈরি হতে পারে, আর যুক্ত হতে পারে, R' যুক্ত হতে পারে, আর তোমার যুক্ত হতে পারে। আচ্ছা, এবারে যদি একটা তোমার বাইকার্বক্সিলিক অ্যাসিড তুমি নাও, তাহলে এরকম একটা কম্পাউন্ড হলে CH2 C(K), আর এইখানে তোমার CH2 C(K). এটা এইখানে তো তুমি কোলবের হাইড্রোলিসিসটাকে করছো, এটা তাই এখানে হচ্ছে প্লাস 2H2O, প্লাটিনাম ইলেকট্রোড তুমি ব্যবহার করছো, পরে ইলেকট্রোলিসিস করছো, ঠিক আছে। এই পার্টিকুলার কেসে তোমার একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়ে গেছে, এইটা প্লাস বাকি যেগুলো আছে 2CO2 প্লাস 2KOH প্লাস হচ্ছে H। তাহলে এটা হচ্ছে তোমার সাইক্লোবিউটেন তৈরি হয়ে গেল। এটা তোমার এইরকম ভাবে লিখতে পারো, সাইক্লোবিউটেন তোমার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা 3 নম্বর, কোরেহাউস সিনথেসিস। আর এক্ষেত্রে দেখো, এখানে তোমার মানে মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে কোলবের হাইড্রোলিসিস যেটা হচ্ছে, যে যত কার্বন বিশিষ্ট তুমি অ্যালকিল কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে তুমি স্টার্ট করছো, অ্যাকচুয়ালি অ্যালকেনে কিন্তু কার্বনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আর কোরেহাউস সিনথেসিসও বেসিক্যালি সেই কাজটা হচ্ছে। কোরেহাউস সিনথেসিস কি হচ্ছে, কোরেহাউস সিনথেসিস যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হচ্ছে, একটা অ্যালকিল হ্যালাইড নেওয়া হলো, তার সঙ্গে প্রথমে
2 মোল লিথিয়ামে রিয়াকশন করা হয় শুষ্ক ইথার মিডিয়ামে, ডাইথার মিডিয়ামে করে হচ্ছে অ্যালকিল লিথিয়াম তৈরি হয়, আর এলআই তৈরি হচ্ছে। এটা হচ্ছে অ্যালকিল লিথিয়াম। অ্যালকিল লিথিয়াম তৈরি হচ্ছে প্লাস LiX তৈরি হয়ে গেল। এবারে 2 মোল অ্যালকিল লিথিয়াম সে কিউপ্রিক আয়োডাইডের সঙ্গে রিয়াকশন করছে আবার ডাইথার মিডিয়ামে, গিয়ে তৈরি করছে কি R2CU LI তৈরি করলো। এটা R2CU LI আচ্ছা লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট তৈরি হলো, লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট তৈরি হলো প্লাস লিথিয়াম আয়োডাইড বেরোলো। এবারে এই যে R2CU LI সে আর একটা অ্যালকিল হ্যালাইড সে R'X এর সঙ্গে রিয়াক্ট করছে আবার এই ডাইথার মিডিয়ামে করে কি করছে না R' তৈরি করছে, এটা আমার অ্যালকেন, তার সঙ্গে RCU বেরিয়ে গেল প্লাস LiX বেরিয়ে গেল, তাহলে এই অ্যালকেনটা তোমার তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই যে মেথডটা সেটা বেসিক্যালি তোমার কোরে হাউস সিনথেসিস। ঠিক আছে, এটা তোমার কোরে হাউস সিনথেসিস। আচ্ছা, নেক্সট জাস্ট কিছু অ্যাডিশনাল যে এক্সাম্পল সেটা হচ্ছে ফ্রম সাম ইনঅর্গানিক কম্পাউন্ডস। কতগুলো ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তুমি কি করে অ্যালকেন তৈরি করতে পারো। 1 নম্বর হচ্ছে ধরো তুমি এই Al4C3 অ্যালকিল অ্যালুমিনিয়াম কার্বাইড নিয়েছো প্লাস 12H2O, সেটা তুমি হিট দিলে ধরো মিথেন তৈরি হয়ে গেল প্লাস 4L OH তৈরি হয়ে যাবে। বা বেরিলিয়াম কার্বাইড 4H2O হিট দেওয়া হলো, দিয়ে তোমার মিথেন তৈরি হয়ে যাচ্ছে প্লাস 2BOH তৈরি হয়ে যাচ্ছে। এগুলো তাহলে যে কোনো কার্বাইড তার সঙ্গে জলের রিয়াকশন করে তোমার ওই অ্যালকেন তৈরি হতে পারে। এইটা আচ্ছা, আর একটা স্পেশাল কেস, একটা স্পেশাল এক্সাম্পল, সেটা হচ্ছে তোমার একটা RCH ডবল বন্ড ধরো CH2 তুমি নিলে, এইটা যে B2H6 এর সঙ্গে রিয়াকশন করলো TH মানে টেট্রা হাইড্রোফিউরান, এটা একটা সাইক্লিক ইথার, এটা হচ্ছে টেট্রা হাইড্রোফিউরান, এটা একটা সাইক্লিক ইথার। হ্যাঁ, এইটা তাহলে গিয়ে এখান থেকে তৈরি হবে প্রথমে CH2 হোল 3B, মানে এই যে B2H মানে বেসিক্যালি B2H6 তো BH3 ডাইমার, তাহলে BH3 ডাইমার একটা হাইড্রোজেন সে বেসিক্যালি আর CH2 গ্রুপ তার সাথে কানেক্টেড হয়ে গেল, যুক্ত হয়ে গেল। এবারে এইটা তোমার ধরো H+ এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যেটা তৈরি করছে তোমার CH2 CH। আচ্ছা, এখানে H+ যে প্রোপিওনিক অ্যাসিড থেকে পাবো, প্রোপিওনিক অ্যাসিড, এইটা করে তোমার অ্যালকেনটা তৈরি হয়ে যাচ্ছে। এইটা একটা এক্সাম্পল দিলাম স্পেশালি। আর একটা এক্সাম্পল বইয়ে দেওয়া আছে, সেটাও দিয়ে রাখি, এগুলো সব পরীক্ষার সময় দিয়ে দেয়। ধরো 2C5H11 হোল 3B, এইটা হ্যাঁ, সেইখানে তুমি যে রিয়েজেন্টটা ব্যবহার করছো সেটা হচ্ছে সিলভার নাইট্রেট বেসিক মিডিয়ামে
40°C টেম্পারেচার, রুম টেম্পারেচার একটু বেশি টেম্পারেচার তুমি দিচ্ছ, তোমার ডেকেন তৈরি হচ্ছে 3 অণু CH3 CH2 CH2 3 4 5 6 7 8 9 10 এই ডেকেনটা তৈরি হচ্ছে, সেটা একটা স্পেসিফিক এক্সাম্পল। দেখো এইগুলোই আমি জাস্ট কমপ্লিটনেসের জন্য এগুলো বলে দিলাম। হ্যাঁ, তাহলে এই যে মানে অনেকগুলো আমি মেথড বললাম ফর দ্য প্রিপারেশন অফ অ্যালকেন, এটা এনসিআরটির বইয়ে এতগুলো নেই, কিন্তু কমপ্লিটনেসের জন্য আমি জাস্ট সমস্ত মেথডগুলি বলে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে অ্যালকেন প্রিপারেশনের যে নর্মাল মেথডগুলো, ঠিক আছে। তাহলে আমার ইচ্ছা ছিল যে আজকে আমি অ্যালকেন পুরো জিনিসটাকে শেষ করে নেবো, তাহলে আমার অল্প জিনিসই বাকি রইলো, পরের দিন আধ ঘন্টার মতো সময় দিলেই আমাদের অ্যালকেন ব্যাপারটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নেক্সট দিন আমাদের এটা বাকি রয়ে গেছে যে অ্যালকনের প্রপার্টিস গুলো। তাহলে আমি অ্যালকনের দেখো সাধারণ যে স্ট্রাকচার প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি, এগুলো নিয়ে কথাবার্তা বলেছি, তার আইসোমার নিয়ে কথাবার্তা বলেছি, তার কনফার্মেশন নিয়ে কথাবার্তা বলেছি, এবং অ্যালকেন প্রিপারেশনের যে বিভিন্ন মেথডগুলো আছে সেই মেথডগুলো পর্যন্ত আমরা বলে দিয়েছি, বা মেথডের যে বিভিন্ন রিয়াকশনগুলো এখানে ইনভলভ আছে সেগুলো সব তোমার কমপ্লিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যে কাজটা বাকি রয়ে গেল সেটা আমরা নেক্সট ক্লাসে করব, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা প্রথমে কিছুটা সময় ধরে প্রপার্টিজ বা কেমিক্যাল প্রপার্টিজ বা রিয়াকশনস আর কি, রিয়াকশনস অফ অ্যালকেন আর রিয়াকশনস অফ অ্যালকেন এটাকে দেখতে হবে, তারপরে চলে যাব হচ্ছে অ্যালকিনে, ঠিক আছে। তাহলে দেখো কার কিছু অসুবিধা থাকলে বলো। দেখো আমি এখানে এই মেকানিজমগুলো অত এখন জোর দিচ্ছি না, মেকানিজমগুলো একটু ম্যাচুরিটি তৈরি হলে তোমার এই যে যখন কোনো একটা প্রিপারেশন অ্যালকেন তৈরি করছে অ্যাকচুয়ালি কিভাবে ঘটছে, হ্যাঁ, সেই মেকানিজমটা যে ডিটেলে লেখার যে ব্যাপার আছে, যেগুলো অনার্স লেভেলে যখন তোমাকে পড়তে হয় উইথ মেকানিজমই পড়তে হয়, আমরা 11-12 লেভেলেও কিছু মেকানিজম করব, কিন্তু তার আগে এই অর্গানিক কেমিস্ট্রির যে নর্মাল ফিলিংসটা তুমি এখন পাওয়ার চেষ্টা করো, তারপরে আস্তে 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 মেকানিজম নিয়ে আমরা দেখবে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট বেশ কিছু কিছু রিয়াকশনস আছে আর কি, যেগুলোর অ্যাকচুয়ালি ক্রিয়া কৌশলটা কিভাবে ইলেকট্রন যাচ্ছে, তার মেকানিজম ইত্যাদি যদি তুমি জানতে পারো না, তাহলে আননোন যদি কোনো প্রবলেম দেয়, তাহলে আননোন প্রবলেমগুলো তুমি প্রপারলি হচ্ছে হ্যান্ডেল করতে পারবে। নাহলে তোমাকে কি করতে, মুখস্থর মতো করে পুরো জিনিসটাকে করতে হবে, তাই আলটিমেটলি হয়তো তুমি মুখস্থই করলে, কিন্তু যদি মেকানিজমটা জানা থাকে, তোমার মনে হচ্ছে যে প্রোডাক্টটা এটা হতে পারে না এটা হতে পারে, সেগুলো মেকানিজম ঘুরিয়ে বা অ্যারো ট্যারো যদি ঠিকঠাক করে ঘোরাতে পারে, তুমি দেখবে সেখান থেকে তুমি ঠিকঠাক প্রোডাক্টটাকে কিন্তু বের করে ফেলতে পারবে আর, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে যা বলেছি সেই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে না। ঠিক আছে, কারো কিছু সমস্যা থাকলে বলো। দেবী করে দিন তোমার নিট যেই 2024-25 অর্গানিক কেমিস্ট্রি লেকচার